আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ অ্যান ওয়ার্ম ওয়েলকাম টু ইউ। সত্যিই তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক স্বপ্ন, সাথে সাথে অনেক সন্দেহ নিয়ে তোমরা পড়াশোনা শুরু করেছো। স্বপ্ন অনেক বিশাল, কার্জন হলে চলে যাব, বিশাল এক গাউন আমরা পরবো, সে লাল বিল্ডিংয়ে গিয়ে ক্লাস করব, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পড়ব। এই স্বপ্ন আবার পাশাপাশি এটাও আমাদের তৈরি হয়েছে যে আসলে এই স্বপ্ন বাস্তবায়ন করতে আমি কতটুকু ক্যাপেবল। এসিএস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এবং গুচ্ছ অ্যাডমিশন কোচিং, তোমাদের সাথে আছি আমি হাসানুল বারী ভাইয়া। দীর্ঘ 10 বছর নয়, 12 থেকে 14 বছর পর্যন্ত আমি অ্যাডমিশন ইংলিশ পড়াচ্ছি। অনেক বড় বই লিখেছি, হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি, হাজার হাজার ডক্টরদেরকে পড়িয়েছি এবং এখন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। তো আশা করছি আমাদের এই অভিজ্ঞতা এবং আমাদের ডেডিকেশন, আন্তরিকতা তোমাদের জন্য বিট্রে করবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখো, প্রত্যাশা রাখো, আশা রাখো। তবে এই অল্টারনেটিভ কেউ খোঁজো না যে ভাইয়ারা আছে এসিএস একটা বেস্ট কোচিং সেন্টার, অনলাইনে মানে সেই অবস্থা, আমাদের আর কোনো চিন্তা নাই। না, আমরা আসলে তোমাদেরকে কোচ হিসেবে কাজ করব। অ্যাকচুয়ালি আমরা কোচিং দিব, তুমি কিন্তু এই জায়গায় হচ্ছে খেলোয়াড়। কোচ কি কখনো খেলে? কোচ কিন্তু খেলে না। কোচ গাইড দেয়, কোচ খুব অস্থির হয়ে যায়, তাই না? বাট বাকিটা মাঠে খেলতে হয় কিন্তু স্টুডেন্টকে বা সেই প্লেয়ারকে। তো নাও উই আর দ্য কোচ অ্যান্ড ইউ আর দ্য প্লেয়ার্স, ওকে? আমাদেরকে এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হবে। সেই খেলার জন্য আমি আছি তোমাদের সাথে, হাসানুল বারী ভাইয়া। আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। তোমাদের জন্য আমি ইংলিশ ক্লাস নিব এবং সেই ইংলিশ ক্লাসের ধারাবাহিক বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি যতগুলো লেকচার দিয়েছি আশা করছি তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ। শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই ইতোমধ্যে তোমরা এই ইউনিটের বিগত সালের কোশ্চেন অ্যানালিসিস করেছো, তোমরা দেখেছো যে ইংলিশ থেকে কি প্রশ্ন হয়। অপশনাল কোর্স হিসেবে তোমরা কেউ বাংলা দাও, কেউ বায়োলজি দাও, কেউ ম্যাথস দাও বা কেউ ইংলিশ দাও। ইংলিশ এখানে খুব সহজ একটা জায়গা, যেখানে তোমরা যদি খুব সিরিয়াসলি, খুব সিনসিয়ারলি একটু চেষ্টা করো, একটু ডেডিকেটেডলি চেষ্টা করো, ইংলিশে কিন্তু 25-এর ভেতরে 22, 23, 24 কোনো ব্যাপারই না। আমি সেগুলো নিয়ে কথা বলবো। তো নিশ্চয়ই তোমরা জেনেছো যে 25 নম্বরের প্রশ্ন, সেই জায়গায় ওরা 15 নম্বরের এমসিকিউ দিবে এবং 10 নম্বর হচ্ছে রিটেন অংশ দিবে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রিটেন নিয়ে ভাবারই দরকার নাই। আমি জাস্ট হচ্ছে কিছু ক্লাসে প্র্যাকটিস করিয়ে দিব, কিছু ম্যাটেরিয়াল সাপ্লাই দিব, সেটাতে সব কিছু ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা কিছু শব্দ দিবে, শব্দ দিয়ে বলবে কি সেন্টেন্স মেক করো, মানে বাক্য রচনা করো। এর মতো সহজ আর হয়? ওরা তোমাকে প্যারাগ্রাফ দিবে, ওরা হয়তো কোনো একটা বিষয় দিল, সেটাকে একটু সামারাইজ করে লিখতে হবে, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে ইতিমধ্যে করে এসছো। তো সামারি লেখা, সেন্টেন্স তৈরি করা, প্যারাগ্রাফ লেখা, কোনো একটা বিষয় কম্প্রিহেন্সিভ লেখা খুব স্বল্প করে, এবং যদি বানান সঠিক রেখে, গ্রামার ঠিক রেখে লিখতে পারো, এখানে কিন্তু এমসিকিউর মতো না যে ভুল হলেই সব জিরো। না, তোমার ভুল হলেও নাম্বার ওরা কিন্তু একটু দিবে। সো রিটেন নিয়ে ভাবারই দরকার নাই, আমি জাস্ট কিছু ম্যাটেরিয়ালস দিব, সেই ম্যাটেরিয়ালসগুলো তোমরা ভাবতে থাকবা, দেখতে থাকবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর এমসিকিউর যে 15 মার্কস, ওরা বেসিক্যালি যেটাকে করে সেটা হচ্ছে গ্রামার অংশ থেকে প্রশ্ন দেয়, মেমোরি অংশ থেকে দেয় এবং একটা কম্প্রেহেনশন দেয়। তো সর্বশেষ সালেও কিন্তু কম্প্রেহেনশনটা দেয়নি। তো আর কথা না বলে আমরা এখন বাস্তবিক পক্ষে কতটুকু নিজেরা কেইপেবল সেটা প্রমাণ করতে চলে যাব বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করার মধ্যে দিয়ে। ঠিক আছে? তো সেই জায়গায় এখন হচ্ছে জাস্ট এই লাস্ট 22-23 সেশনে যে 15টা প্রশ্ন এসছিল, সেই প্রশ্নগুলো আমি এখন সলভ করব, এবং এই প্রশ্নে কিন্তু কম্প্রেহেনশন আসেনি। সো ইটস গুড অপশন ফর ইউ। 15 নম্বরের প্রশ্ন আমরা উত্তর দিব। আমি জাস্ট শুরুতে একটু বলে নেই, তোমরা যদি এখানে বেশি না 50% আনসার তুমি একেবারে ভেতর থেকে দিতে পারো, তাহলে তুমি নিজেকে কম্পিটেন্ট মনে করবে, এক্সপার্ট লেভেলে হয়ে গেছো। ঠিক আছে? আর যদি 40% পারো, তাহলে তুমি স্ট্যান্ডার্ড লেভেলে আছো, ভয় পেও না। যদি 30%-এ আসো, তাহলে ভাববে যে একটু ডেভেলপ করতে হবে। যদি 20%-এ আসো, তাহলে ভাবতে হবে। আর যদি 100% বিগত সালের সব প্রশ্ন উত্তর দিতে পারো, তাহলে তোমার কোচিংই করার দরকার নাই। ঠিক আছে? বাই দ্য ওয়ে, তো ভাইয়া যেহেতু আছি তোমাদের সাথে, আমি এখন যেটা করব, তোমাদেরকে বিগত সালের এই প্রশ্নগুলো নিয়ে একটু জাস্ট খেলতে চাই। হ্যাঁ, এর জন্য আমি দেখো বলেছি লেটস প্লে ইন দ্য রিয়েল ফিল্ড অফ ইংলিশ কোশ্চেন ডিউ 2022
অ্যান্ড 23। আমরা 2022 এবং 2023-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে একটু সলভ করে দেখতে চাই। প্রথম প্রশ্ন খেয়াল করে দেখো তো ভাইয়া, যে ইভেন দো দ্য ফর্মার বস হ্যাজ অলওয়েজ বিন রুড উইথ মি, আই ডু নট হোল্ড এনিমোর। প্রশ্ন সলভ করার ক্ষেত্রে একটু বলে নেই ভাইয়া, সেটা হচ্ছে অবশ্যই ইংলিশের ক্ষেত্রে যেটা করবে, প্রশ্নের বাংলা অর্থটা কি হতে পারে, সম্ভাব্য বাংলা অর্থ হুবহু না পারলেও, দু একটা অর্থ না পারলেও বাংলা অর্থটা কি হতে পারে দ্রুতবেগে বুঝে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? বাংলা অর্থটা অবশ্যই বুঝবে, ঠিক আছে? আর এক্ষেত্রে তোমাদের কিছু ট্রিক্স আছে, টেকনিক আছে, আমি পরে বলবো, আগে কোশ্চেন সলভ করে নিই। আমার পড়ানোর নিয়মটা হচ্ছে আগে কোশ্চেন সলভ করা, ঠিক আছে? তোমরা যদি এই জাস্ট 15 নম্বরের জন্য বিগত সালের কোশ্চেনই প্র্যাকটিস করো, আর যদি কিছুই না করো, আর কিচ্ছু দরকার হবে না ভাইয়া। তোমাদেরকে কি পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে রুটিন করে পড়তে হবে, সব বলে দেবো। সো ডোন্ট গেট অ্যাফ্রেড অফ টেকিং দ্য প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, ওকে? তোমার কাজ হচ্ছে তুমি সময় দিয়ে, যত বেশি সময় দিয়ে পারো একটু বেশি বেশি করে পড়তে হবে। দিস ইজ দ্য আলটিমেট সলিউশন ফর গেটিং গুড মার্কস ইন অ্যাডমিশন টেস্ট, ওকে? সো আমরা শুরু করে দিই। বলছে যে কি, ইভেন দো দ্য ফর্মার বস হ্যাজ অলওয়েজ বিন রুড উইথ মি, যে এমন কি আমার সাবেক যে বস ছিল আমার অফিসের, মনে করো তুমি এক জায়গায় জব করো, তোমার সাবেক একজন বস ছিল, সে খুব আচরণে তোমার সাথে খুব রুড়ও ছিল, খুব খারাপ ছিল। আই ডু নট হোল্ড এনি মোর ড্যাশ এগেনস্ট হিম। বলছে আই ডু নট হোল্ড, আমি ধারণ করি না, আমি ধরি না, ধরে রাখি নাই কিছু, এনি মোর ড্যাশ এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে এখন আর কিছুই রাখি নাই। কি রাখি নাই মানে সাবেক বস আমার সাথে খুব খারাপ আচরণ করত, এখন আমি তার বিরুদ্ধে আসলে এখন পর্যন্ত কোনো কিছুই রাখি নাই। কি রাখি নাই? কোনো বিদ্বেষ, কোনো দেশ, কোনো রাগ বা কোনো ক্ষোভ, এরকমই হবে। তো চারটা অপশন দেখি। আর আরেকটা কাজ, তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি প্রশ্নের বাংলা অর্থটা বুঝবা। 2 নম্বর হচ্ছে এই প্রশ্নটা আসলে কোন গ্রামার থেকে এসছে, গ্রামারের কোন টপিক থেকে এসছে, এই প্রশ্নের কিন্তু ভোক্যাবস অংশ, এবং এটা তুমি বাংলা অর্থ বোঝো কি না সেটা, এবং সেন্টেন্স কমপ্লিটিংও বলা চলে, ঠিক আছে? সেই জায়গা থেকে খেয়াল করে দেখো যে আমার সাবেক বস আমার সাথে খুবই খারাপ আচরণ করতো, কিন্তু এই মুহূর্তে এসে আমার তার বিরুদ্ধে একটা 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 ড্যাশ নাই। কি নাই? প্রেজুডিস। প্রেজুডিস মানে হচ্ছে কুসংস্কার। ভাইরা আমার, আচ্ছা আমার বস আমার বিরুদ্ধে খারাপ আচরণ করেছে বা রুডও ছিল, আমি তাই তার বিরুদ্ধে আমার কোনো কুসংস্কার নাই, হয় না। আচ্ছা, কনসোলেশন। কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা। প্রিয় ভাইরা আমার, আচ্ছা আচ্ছা, তার বিরুদ্ধে আমার কোনো সান্ত্বনা নেই, সে আমার সাথে খারাপ আচরণ করতো আর তার বিরুদ্ধে আমার কোনো সান্ত্বনা নেই, এটা কি মেলে? মেলে না। আচ্ছা, গ্রেজাস বা গ্রাজ উচ্চারণ করতে পারো। গ্রাজ মানে হচ্ছে রাগ, ক্ষোভ বা দেশ বলি, রাগ, ক্ষোভ, দেশ। আর প্রাউস মানে হচ্ছে পুরস্কার, সম্মানিত ভাইরা। তাহলে দেখো ক নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর, এই 3টা অপশনে গিয়ে তোমরা একটু খেয়াল করে দেখো তো, যে আমার সাবেক বস আমার সাথে খারাপ আচরণ করতো, তাই আমার তার বিরুদ্ধে কোনো কুসংস্কার নেই, আমার তার বিরুদ্ধে কোনো সান্ত্বনা নেই, আমার তার বিরুদ্ধে কোনো পুরস্কার নেই, না আমার তার বিরুদ্ধে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, দেশ নেই। কোনটা মেলে? নিশ্চয়ই বুঝতে পেরেছে, এটা তোমাদের আর ব্যাখ্যা করতে হবে না। এই জায়গায় কিন্তু ওয়ার্ড মিনিংসের একটা বিষয় চলে আসছে, মানে ভোক্যাবসের অংশ, তাই না? এবং ভোকাবস থেকে কিন্তু ওরা 4-5টা প্রশ্ন দিবেই। প্রিয় ভাইরা, এখন কি করা, এই ভোকাবস থেকে জানবো। প্লিজ ডোন্ট গো ফর মেমোরাইজ, এখন আর মুখস্থ করতে যেও না। মুখস্থ আসলে না ভাইয়া, মুখস্থ না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে চোখ বোলাতে হবে। এটা হতে পারে সাইফুসের স্টুডেন্ট ভোকাবুলারি দেখো, বা আমি যে ম্যাটেরিয়ালস প্রোভাইড করব ওখান থেকে দেখো, কিন্তু ভোকাবসগুলো দেখতে হবে, এবং কষ্ট করে মেহেরবানি করে সপ্তাহে 1-2 দিন ডেইলি স্টার পড়বা, ঠিক আছে? ডেইলি স্টার পড়লে নিশ্চয়ই তুমি ওয়ার্ড মিনিং বুঝতে শিখবা। তোমার এত প্রেশার নেওয়ার কিছু না, যা পড়ে এসছো ওগুলোর উপর চোখ বোলাবা, এর চেয়ে বেশি কিছু না, ঠিক আছে? ওকে, সো আমরা বুঝতে পেরেছি উত্তর খ, কারণ তার বিরুদ্ধে আমার কোনো রাগ, ক্ষোভ, দেশ এগুলো নাই। পরবর্তীতে যায়, the CEO suddenly resigned, rumors of misconduct। এখানে ভালো করে বুঝো তো, যে একজন সিইও একটা অফিসের, সে মিস্টার সিইও হঠাৎ করে রিজাইন করেছে, হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছে। রিউমার্স অফ মিসকন্ডাক্ট, রিউমার্স মানে হচ্ছে গুজব, মিসকন্ডাক্ট মানে হচ্ছে খারাপ আচরণ। খারাপ আচরণের গুজবের
কারণে সে চাকরি থেকে হঠাৎ করে রিজাইন দিয়েছে। আসো 4টা অপশন আমরা দেখি। এখানে দেখো বিটুইন, বিটুইন মানে দুইয়ের ভেতরে হয় সবসময় দুই। আচ্ছা খেয়াল করো তো, এখানে রিউমার যদি সেখানে অবজেক্ট হয়, তো রিউমার্স তো প্লুরাল হয়ে গেছে, এখানে কিন্তু দুই হবে না, কারণ বিটুইন হচ্ছে দুইয়ের ভেতরে বসে। আচ্ছা অ্যামংগেস্ট, অধিকাংশের মধ্যে, এটা আসলে প্লুরাল স্টাইলে অ্যামংগেস্ট ব্যবহার হয়। আচ্ছা অ্যামং, অনেকের মধ্যে, এটা হওয়ার ব্যাপক সম্ভাবনা অনেকের মধ্যে, তাই তো। এরপর দেখো এইমসড, এইমসড লক্ষ্যের মধ্যে, এটার মধ্যে খেয়াল করো, লক্ষ্যের মধ্যে। প্রিয় ভাই এবং বোনেরা, ভাইয়া আপুরা, খেয়াল করে দেখো যে এই লক্ষ্যে মানে একজন অফিসের সিইও হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছাড়ার তার কারণ কি, যে সে গুজবের যে মানে আচরণের, খারাপ আচরণের গুজবের লক্ষ্যেই, মানে গুজবের একটা ভয় পেয়েছে, ওই লক্ষ্যের মধ্যেই, ওই লক্ষ্যের কারণেই সবচেয়ে ক্লোজেস্ট এবং বেস্ট আনসারটা হচ্ছে এইমডিস্ট, লক্ষ্যের মধ্যে, এটা হয়ে গেছে। আবারও তাহলে ওয়ার্ড মিনিংস, তাই না, এবং সেন্টেন্স কমপ্লিটিং থেকে, তার মানে হচ্ছে বোঝাই গেছে তোমাদেরকে সেন্টেন্স কমপ্লিটিংয়ের দিকে একটু নজর দিতে হবে। ওকে, তো নেক্সট অনে কি দেখছি আমরা, যে আবারও সেন্টেন্স কমপ্লিটিং এবং ভোক্যাবসের ডেইলি স্টার না পড়লে কিন্তু উত্তর দেওয়াটা টাফ হয়ে যাবে। যারা কমনলি ইংলিশ পড়ে অভ্যস্ত এদের কিছুই হবে না, ইজিলি পেরে যাবে। আচ্ছা পড়ে দেখি, নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার এনার্জির কথা বলা হয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো নিউক্লিয়ার এনার্জি কি জিনিস। তোমরা যারা হচ্ছে অভিজ্ঞতার ক্লাস করো তাদের তো আর ব্যাখ্যা করতে হবে না। ইজ ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি, যে বলছে ব্যাপকভাবে ব্যবহার করার ক্ষেত্রে ডেঞ্জারাস টু বি। আচ্ছা খেয়াল করে দেখি তো, ধরো এখন বুঝি নাই, তো সে বলছে সো ডেঞ্জারাস টু, আচ্ছা সোর পরে কি টু হয়, সো টু, আচ্ছা সাচ টু হয়, দেখেছো তোমরা। টু টু কি হয়, টু টু কিন্তু হয়ে যায়। আচ্ছা দ্যাট টু, এটাও হয় না, গ্রামেটিক্যাল নিয়মে নাই। টু টু এটা গ্রামেটিক্যাল নিয়ম। আচ্ছা টু টুর বাংলা অর্থ কি, টু টু কিন্তু নেগেটিভ মিনিং দেয়, তাই না। আমরা জানি এরকম যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। আচ্ছা ঠিক, তাহলে এতই দুর্বল যে হাঁটতে পারে না, তো বলছে নিউক্লিয়ার এনার্জি এতই ডেঞ্জারাস যে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে না, অর্থাৎ নিউক্লিয়ার এনার্জি এতই ডেঞ্জারাস যে এটা ব্যাপকভাবে ব্যবহার করা যাবে না, সেই কারণে টু টু এখানে পারফেক্ট হয়েছে এবং তোমরা চোখ বুঝে টু টু এটার নিয়ম অনুসারে দিয়ে দিতে পারো, ঠিক আছে। পরবর্তী অপশনে যেয়ে দেখি, arriving late at a meeting is rude and shows dash other people's time. আচ্ছা আমাদের ভেতরে এই ধরনের খাসলাত, এই ধরনের অভ্যাস, এই ধরনের প্র্যাকটিস অনেকের আছে। হয়তো অনেকে মিলে মিটিং, অনেকের সাথে আমাদের কোনো ভলেন্টিয়ার মিটিং আছে, কোনো অর্গানাইজেশনের মিটিং আছে, বা কোনো প্রতিষ্ঠানের মিটিং আছে, আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশনের অনেক মিটিং থাকে। তো সেই মিটিংয়ে আমরা কি করি, অনেকে এসে বসে আছে, আমি চেয়ারম্যান বা আমি এমডি বা আমি ওই জায়গার বস, আমি সবার শেষে গিয়ে পৌঁছালাম। তো সবার শেষে গিয়ে পৌঁছালে কি মিন করে। আচ্ছা এই প্রশ্নটার মিনিং বলছে যে অ্যারাইভিং লেট এট দ্য মিটিং ইজ রুড, বলছে কোনো মিটিংয়ে দেরি করে পৌঁছানোটা রুড, খুব রূঢ়, খুব খারাপ। তার বলছে অ্যান্ড শোজ, এবং এটা প্রমাণ করে বা এটা দেখায় আদার পিপলস টাইম, অন্য লোকের সময়ের ক্ষেত্রে কি দেখায়। 1 নম্বর প্রশ্ন দেখি, ল্যাক অফ রেসপেক্ট, যে অন্যদের ক্ষেত্রে ল্যাক অফ রেসপেক্ট আদার পিপলস টাইম। আচ্ছা খেয়াল করে দেখো তো, ল্যাক অফ রেসপেক্ট যে সম্মান কম দেখায়, তাই না, সম্মানের কমতি দেখায়, এখানে একটা ঝামেলা আছে। আচ্ছা তারপর দেখো ল্যাক অফ রেসপেক্ট ফর, এটা মিলে যাচ্ছে, কারণ ল্যাক অফ রেসপেক্ট ফর যে সম্মান ঘাটতি অন্যদের জন্য, অন্যদের টাইমের ক্ষেত্রে সম্মানের ঘাটতি হয়, এখানে একটা ফর পারফেক্টলি। ইনসাল্ট, এরপরও একটা প্রেপোজিশন নাই, তাই মিলছে না। কেয়ারলেসনেস, এটার পরও প্রেপোজিশন নাই, তাই মিলছে না। এই শব্দগুলো মেলে নাই একটাই কারণে, প্রেপোজিশন নাই, তাই। ইন্টারেস্টিং, তাই না। প্রিয় বন্ধুরা, এই প্রশ্ন এসছে কিন্তু প্রেপোজিশন থেকে, তার মানে আমরা প্রেপোজিশন খুব গুরুত্বপূর্ণ। প্রেপোজিশন পারলে তোমার কিন্তু খুব সহজ, তাই না। সেন্টেন্স যাদের পড়া অভ্যাস আছে, ইংলিশ পড়া অভ্যাস আছে, তারা কিন্তু এটা পেরে যাবে, সমস্যা হবে না। আচ্ছা তারপরে দেখো, ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্পড হিম,
আরিফ ড্যাশ ইট রিয়েলি ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। তোমাদের কোনো ক্লাস অ্যাসাইনমেন্ট তৈরি করেছো, তোমার কোভিডের মধ্যে অ্যাসাইনমেন্ট তৈরি করতে না? তো বলছে এরকম, দেখো এটা আমরা প্রথমে বুঝে নিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, তাই না? কন্ডিশনালস, ও তাহলে বুঝলাম যে সেটা হচ্ছে প্রেপোজিশন থেকেও আসে, কন্ডিশনালস থেকেও আসে। বলছি যদি তার বন্ধু তাকে সাহায্য না করতো, আরিফ তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার ক্ষেত্রে খুবই কঠিন করে ফেলতো, মানে তার জন্য খুব কঠিন হয়ে যেত। কন্ডিশনালসের নিয়ম অনুসারে আমরা জানি এই পাশে যদি পাস্ট কন্ডিশনাল হয়, এই যে হ্যাড প্লাস V3 হয়, তাহলে ও পাশে গিয়ে মে মাইট, মে তো আর হবে না, মাইট হয়ে যাবে, উইলের জায়গায় উড হয়ে যাবে, ক্যানের জায়গায় কুড হয়ে যাবে। তাহলে আমরা প্রথম দেখো উড হ্যাভ টু ফাইন্ড, উড হ্যাভ টু ফাইন্ড হবে না, কারণ হচ্ছে উড হ্যাভের পরে V3 একটা আসতে হবে শর্ত মতে। মাইট হ্যাভ ডান, এটা হয়ে গেছে। আচ্ছা দেখি অন্য কোনো সমস্যা আছে? উড হ্যাভ ফাউন্ড, এটা পাওয়া যেত, এটাও মিলতেছে। মাইট নট হ্যাভ ডান, মাইট নট হ্যাভ ডান সেটা শেষ করতে পারতো না, মাইট নট হ্যাভ ডান। সবচেয়ে বেশি দেখো যেহেতু এরপর একটা অবজেক্ট আছে ইট, তো বলছে এরকম যে মিনিংয়ের দিক থেকে আরিফ উড হ্যাভ ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। আরিফ এটাকে মানে তার কাছে খুব কঠিন হয়ে যেত বিষয়টা, হ্যাঁ, মানে সে কঠিনভাবে খুঁজে পেত বিষয়টা। অন্য শব্দগুলো মিনিংয়ের কাছ থেকে এত বেশি মেলে না। আচ্ছা তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, ফর মাইসেলফ, আমার জন্য, আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড ড্যাশ ড্যাশ এ মাটন চপ। বলছে দেখো আমরা অনেক সময় কি করি, মিটিংয়ে অনেক মানুষ আছে, আমরা সে জায়গায় কী করি, আমরা খাবার পছন্দ করি। তো সে বলছে আমি আমার জন্যে যে খুবই চিপেস্ট মানে একেবারে সর্বনিম্ন মানের খাবার আমি পছন্দ করি, এবং সেটা কি? আচ্ছা দেখি তো, অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। ওয়াজ হওয়ার কারণ হচ্ছে এখানে দেখো যে চোজ পাস্ট ফর্ম আছে, তাই না? পাস্ট। আচ্ছা বাট ইট ওয়াজ, আচ্ছা দেখো তো, আমি আমার জন্য খাবার খুব মানে চিপ খাবারই পছন্দ করেছিলাম, এবং সেটা ছিল, মিলে যায় কিন্তু, এবং সেটা ছিল মাটন চপ। কিন্তু এটা ছিল মাটন চপ, মেলে না। লাইকলি একইভাবে না, এর আগে ধারাবাহিকভাবে ওরকম কিছু উদাহরণ দিয়ে থাকতে হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, না এখানে উদাহরণস্বরূপ হয় না, এখানে অ্যান্ড দ্যাট ওয়াজ এটা সবচেয়ে পারফেক্টলি হচ্ছে। অর্থাৎ দেখো আবারও সেন্টেন্স কমপ্লিটিং বা যাদের পড়ার অভ্যাস আছে তারাই এখানে প্রকৃতপক্ষে বুঝতে পারবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখি, রাহাত উইল বি গোয়িং টু ইউএস। তোমাদের ভিতরে রাহাত কেউ আছো? রাহাত হচ্ছে ইউনাইটেড স্টেটে চলে যাবা। মিস্টার রাহাত তুমি যে ইউনাইটেডে চলে যাও, উইল বি গোয়িং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই না? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ড্যাশি একটা কিন্তু ট্যাগ কোশ্চেন থেকে আসছে, তাই না? ইন্টারেস্টিং, ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসে। আচ্ছা উইল বি যেহেতু আছে, ইজেন্ট ইট হওয়ার প্রশ্ন আসে না। ওন্ট শি এটা হয়ে গেছে। দেখো কান্ট তো হওয়ার প্রশ্ন আসে না যেহেতু উইল আছে। ডিডন্ট এটাও প্রশ্ন আসে না। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ ভেরি ইজি। এত সহজ বিষয় নিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, সেই প্রাচ্যের অক্সফোর্ড যেখানে লাল একটা বিল্ডিং, বিশাল গাউন পরবা, এত ট্যাগ কোশ্চেনের প্রশ্নের উত্তর দিয়ে, তাই না? তারপরে দেখো দোজ হু আর ভালনারেবল, বলছে যারা খুব ভালনারেবল, মানে ভালনারেবল মানে কি? দুর্বল, মানে যারা হচ্ছে দুর্বল হয়ে থাকে, বা যারা হচ্ছে দুর্বল মানে কি শুধু সবসময় শারীরিক দুর্বল হবে? নট নেসেসারি। বলছে যারা ভালনারেবল, তারা অ্যাগ্রেসিভ অ্যান্ড আনকোঅপারেট। আচ্ছা তারা কি রাগী হয়? মানে যারা দুর্বল তারা কি রাগী হয়? এটা হওয়ার কথা না। নিড টু বি ট্রিটেড ইন দ্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিটস। বলছে যারা দুর্বল তাদেরকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, না দুর্বল নর্মাল দুর্বল ব্যক্তিদেরকে ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি করতে হয় না। আচ্ছা গিল্টি অফ ক্রাইম, যারা দুর্বল তাদেরকে, দুর্বলদেরকে হচ্ছে রাগ মানে ক্রাইম মানে অন্যায়ের শিকার করা হয়। সব সময় এটা না, এটা কিন্তু মেলার মতো, তারপর এটা হবে না। দেখো সাসেপ্টেবল টু ইনজুরি অর ডিজিজ, বলছে যারা এই দুর্বল মানুষ তাদেরকে ইনজুরি মানে আঘাতপ্রাপ্ত বা রোগ একের ক্ষেত্রে তাদেরকে সাসেপ্টিবল, তাদের হচ্ছে ধারণা করা হয়, সন্দেহ করা হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, ডক্টররা ট্রিটমেন্ট করতেছে, তাই না? তো মেডিকেল পরীক্ষা যারা দেবো তাদের জন্য এই প্রশ্ন বেশি সহজ হবে। যে যারা দুর্বল তাদেরকে এটা ধারণা করা হয় যে কোনো ইনজুরি আছে হয়তো বা ইন্টারনালি, অথবা কোনো রোগ হয়েছে সেই কারণে দুর্বল, এখন টেস্ট দিতে হবে, তাই না?
বাংলাদেশের মতো তোমরা টেস্ট দিয়ে এখন যাচাই করবা এবং প্রচুর টেস্ট দিবা যে কি সমস্যা হয়েছে। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন প্রপারলি স্পেলড। আচ্ছা সম্মানিত বইনরা বলো তো এখানে হ্যাজ হয়েছে কেন? তোমরা বলতে পারো এখানে কেন হ্যাজ হচ্ছে? হ্যাঁ, হ্যাজ কেন হচ্ছে বলতে পারো? হ্যাজ কেন হচ্ছে? কারণ দেখো ওয়ার্ডস তো প্লুরাল ছিল, কিন্তু এই ওয়ার্ডস কিন্তু এখানে সাবজেক্ট না, সাবজেক্ট কিন্তু উইচ। এই যে অফের পরে এটা দাম নয়, অফের আগেই হচ্ছে উইচ আছে, এই জন্য হ্যাজ বিন হয়েছে। বলছে এই নিম্নের ওয়ার্ডগুলোর ভেতরে কোনটা প্রপারলি স্পেলড হয়ে আছে। আচ্ছা দেখো বাইজারি, বাইজারি, বাইজারি এটার সঠিক সঠিক বানান আছে ডিসিডিউয়াস, ডিসিডিউয়াস, এখানে ইউ হবে বানানে, ঠিক আছে, এটা ভুল। আচ্ছা সেমেট্রি, ওয়ার সেমেট্রি মানে যেটা আমরা বলি না যুদ্ধ বিধ্বস্ত, যে ওয়ার সেমেট্রি যুদ্ধের স্মৃতি, এটা মেলে না। সেমিট ক্যামেট্রি হয়ে গেছে, এটা সি হবে, এটা ভুল। লায়োজন এটা এস নাই, লায়া এস ওয়েন জোন, লায়োজন হবে, ঠিক আছে। আচ্ছা এখানে বাইজারিটা সঠিক উত্তর, অর্থাৎ স্পেলিং থেকে প্রশ্ন আসছে তাই না? তাহলে তোমরা স্পেলিং করবা এবং বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে স্পেলিং থেকে ওরা প্রশ্ন বেশি বেশি দিয়ে থাকে। আচ্ছা তারপরের প্রশ্ন দেখি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পার্নিশিয়াস। পার্নিশিয়াসের অ্যান্টোনিম কি? সম্মানিত ভাই এবং বোনরা, হ্যাঁ বুঝতে পারো, পার্নিশিয়াস মানে ক্ষতিকর, মানে ডেঞ্জারাস, হার্মফুল, ডেট্রিমেন্টাল, ঠিক আছে, এরকম অ্যান্টোনিম সিনোনিম পড়তে হবে। আচ্ছা মেলিফিউলাস, মেলিফিউলাস মানে সুমিষ্ট, মেলে না তাই না, সুমিষ্ট মেলে না। অনারাস, অনারাস মানে কঠিন, এটা কি হচ্ছে মানে পার্নিশিয়াসের বিপরীত শব্দ হয়? হয় না। বেনিফিশিয়াল উপকারী, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে মিলে যাচ্ছে। স্পুরিয়াস, স্পুরিয়াস মানে জাল, অর্থাৎ এটাও মেলে নাই, এটাও মেলে নাই, এটাও মেলে নাই, এই কিন্তু মিলে গেছে কারণ অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছে। এটাও তোমার অড মিনিংসের কোয়ালিটির ব্যাপার, ঠিক আছে। তারপরের দিকে যাই দেখি, ইফ সরি শি সেজ, সে বলে, কি বলে, আর হেডেক স্টাডি, আমার মাথা ব্যথা ছিল গতদিন। উইচ অফ দ্য ফলোইং ইজ ইটস ইনডাইরেক্ট স্পিচ ফ্রম, এটার ইনডাইরেক্ট ন্যারেশন থেকে আসছে, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা, ঠিক আছে, ন্যারেশন খুঁজে বের করতে হবে। আমরা জানি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে হয়, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে হয়, রিপোর্টেড স্পিচ কিন্তু সেই জায়গায় যে কোনো শব্দ যে কোনো টেন্সে হতে পারে, যে কোনো টেন্স, ঠিক আছে। তাহলে আমরা প্রথম দেখি শি সেড। আচ্ছা আচ্ছা রিপোর্টিং ভার্ব সেড হয়ে গেল কিভাবে? সেসই তো থাকতে হবে, এটা চেঞ্জ করার তো কোনো সুযোগ ছিল না, মানে রিপোর্টেড স্পিচের কারণে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে এমন কোনো গ্রামেটিক্যাল রুলস নাই। শি সেজ এটা ঠিক আছে, শি সেজ দ্যাট শি হ্যাড আ হেডেক ইয়েস্টারডে। আচ্ছা শি সেজ দ্যাট শি হ্যাজ এ, হ্যাজ কোথায় হলো, এটাও হবে না। আচ্ছা শি সেড দ্যাট শি ওয়াজ হ্যাভিং আ হেডেক, শি ওয়াজ হ্যাভিং, এ টেন্স মিলছে কিভাবে? হয় না। শি সেজ দ্যাট শি হ্যাড হেডেক ইয়েস্টারডে, এটা সঠিক মিলে গেছে। আচ্ছা আমরা ন্যারেশন থেকে প্রশ্ন আসলেও আমরা ইজিলি পারবো ইনশাল্লাহ। ভার্সিটি ইংলিশের এই 15 ম্যাক্সের প্রশ্ন সলভ করতে গিয়ে বিশেষ করে এমসিকিউ আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে প্রেপোজিশন থেকে প্রশ্ন আসে, পার্সপিস থেকে আসে, পার্সপিসের আইডেন্টিফিকেশন থেকে আসে, কমপ্লিটিং সেন্টেন্স থেকে আসে, বিশেষ করে ভোক্যাবসের পাওয়ার, ওয়ার্ড মিনিংস। আর এটা আসলে ভোক্যাবস মানে এরকম না যে তোমাকে এখন প্রচুর পরিমাণে ভোকাবুলারি মুখস্থ করতে হবে, না ভাইয়া এরকম না। একটু ডেইলি স্টার পড়ো, যে কোনো ইংলিশ পড়ে বলে অভ্যস্ত করো, আমরা যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে চোখে চোখে পড়বা হয়ে যাবে, ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। সিলেবাসটা বুঝে নাও, কি কি সিলেবাস থেকে ওরা প্রশ্ন নর্মালি দিয়ে থাকে। দেখো ওরা 25 মার্কসে যে সিলেবাসটা ভাগ করবে, সেই 25 মার্কসকে ওরা দেখো এমসিকিউ থেকে ওরা মাত্র 15টা দিবে, ঠিক আছে, আর রিটেন অংশ থেকে মাত্র 10টা দিবে, ইকুয়াল টু 25, ঠিক আছে। এই 25 মার্কসের প্রশ্ন ওরা তোমাদেরকে দিবে। তো সেই জায়গায় দেখো গ্রামার অংশের আবার 3টা পার্ট, গ্রামার অংশের 3টা পার্ট, সেটা হচ্ছে মানে এমসিকিউ অংশের 3টা পার্ট, তার ভিতরে দেখো গ্রামারের 5 থেকে 7টা প্রশ্ন হয়ে যাবে মেমোরিও থেকে, অর্থাৎ ভোক্যাবস যেগুলো মুখস্থ বিষয়, হ্যাঁ আমি তোমাদেরকে দিয়ে দিব সেই মুখস্থ বিষয়গুলো কি। আচ্ছা আর কম্প্রেহেনশন থেকে আসবে। তো দেখো
গ্রামারের ভেতর কি পার্টস অফ ইচ, টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। হ্যাঁ, রাইট ফর্মস অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা বুঝে নিও। ভয়েস আছে, ন্যারেশন আছে, সেন্টেন্স এবং এটা ট্রান্সফরমেশন আছে, ফ্রেজ অ্যান্ড ক্লজ আছে, কারেকশন আছে, কন্ডিশনস, ট্যাগস, সাবজাংটিভ, পজিটিভ, এমবেডেড কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন। এই তো এগুলোই হচ্ছে মূলত ভার্সিটির গ্রামার অংশের প্রশ্ন। মেমোরি থেকে দেখো প্রেপোজিশন, যেগুলো একটু মুখস্থ শক্তি অ্যাপ্লাই করতে হবে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, স্পেলিং, গ্রুপ ভার্ব, ট্রান্সলেশন, ভোকাবস মানে সিনোনিম এবং অ্যান্টোনিম, এবং সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এইগুলো প্রশ্ন তোমাদেরকে একটু কষ্ট করে মেহেরবানি করে পড়তে হবে। খুব বেশি কঠিন না ভাইয়া, খুব বেশি কঠিন না। আমি একটা ম্যাটেরিয়ালস দিব, ওই ম্যাটেরিয়ালস থেকে বিগত সালের কোশ্চেন জাস্ট প্র্যাকটিস করতে হবে। আমি একটু তোমাদের জন্য সহজ করে দেই। গ্রামারের যে টপিকগুলো আছে, জাস্ট আমি তোমাদের একটু প্র্যাকটিস শিট দিব, সেখান থেকে প্রত্যেকটা টপিক থেকে মাত্র 150 থেকে 200 করে প্রশ্ন, বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করবা। সেটা স্পেশালি কি বিসিএস, মেডিকেল আর ইউনিভার্সিটি প্রশ্ন, ঠিক আছে? এবং এভাবেই বিসিএস, মেডিকেল এবং ইউনিভার্সিটি প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ম্যাটেরিয়াল যেটা দিব সেখানে পেয়ে যাবা। সো ডোন্ট গেট অ্যাফ্রেইড অফ। যদি বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করো, ওখান থেকে হুবহু আসে, আবার ওটার কানেক্টেড প্রশ্ন চলে আসবে। সো ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে দেখছি যে আমরা গ্রামার অংশ থেকে 150 থেকে 200 বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করবো। এটুকুই পড়া। আমাকে পার্সপিস কাহাকে বলে, কত প্রকার, কি কি, ইসলামের ইতিহাসে পার্সপিসের গুরুত্ব, তাৎপর্য, উদাহরণ সব বর্ণনা করো। এত পড়ার সময় নাই, দরকারও নাই, মানে কোনো যুক্তিও নাই। জাস্ট বিগত সালের প্রশ্ন পড়ে চলে যাবা, এটুকুই এনাফ, ঠিক আছে? এবং সেই প্রশ্নগুলোর ভেতরে বলে দিচ্ছি 150 থেকে 200। মেমোরি অংশের জন্য একটু বেশি পড়ো। মেমোরি অংশের জন্য ভাইয়া বলে যে 300 থেকে যদি পারো 350 পড়ো। হ্যাঁ, পারা যাবে না ইনশাল্লাহ। 300 350 প্রত্যেকটা টপিক থেকে বিগত সালের প্রশ্ন পড়বা। আর কিছু লিস্ট দিব, হাই ইয়েল্ড লিস্ট, এগুলো দেখলে হবে। এরপর দেখো কম্প্রেহেনশন। কম্প্রেহেনশনের জন্য এত হতাশা ভাবার কিছু নাই। ওরা কি করে, কম্প্রেহেনশন যেটা দিবে সেই কম্প্রেহেনশনের বলবে কি টপিক কি, কি নিয়ে আলোচনা হয়েছে এই জায়গায়, এটা বেসিক্যালি জিজ্ঞাসা করবে। অর্থাৎ এটা থাকবে হচ্ছে জাস্ট প্রথম সেন্টেন্স বা সর্বোচ্চ 2 সেন্টেন্স, দ্বিতীয় নম্বর সেন্টেন্সে থাকবে। তুমি যখন পড়বা যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং তোমাদের এই ইউনিটের ক্ষেত্রে ওরা নর্মালি যেটা চেষ্টা করে সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড কোনো টপিক দিবে, কোনো প্যারাগ্রাফ দিবে, রিসেন্ট ঘটে যাওয়া কোনো বিষয় সেখানে দিবে, ঠিক আছে? এবং কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখান থেকে একটা প্রশ্ন থাকে, টপিক থেকে একটা প্রশ্ন থাকে, এবং একটা ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করে এরাও, ইন্টারেস্টিং। তারপর হচ্ছে কোনো একটা ডিরেক্ট প্রশ্ন করবে যে এখানে কি ঘটেছিল, এরকম এরকম সব মিলে 3 থেকে 4টা প্রশ্ন এখান থেকে দিবে। আর গত বছর দেয়ই নাই, ঠিক আছে? আচ্ছা, রিটেন অংশ, রিটেন অংশ ভুলেই যাও। এটা তোমাদেরকে সেন্টেন্স মেক করতে দিবে, ওয়ার্ড দিয়ে দিবে, আর শর্ট অ্যান্সার কোনো ছোট ছোট বিষয় দিবে, আর প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, টেক্সচুয়াল কিছু পোয়েমস বা তোমরা যে গদ্য পড়ে আসছো ইন্টারমিডিয়েটে সেই বিষয়গুলো থেকে ওরা দিবে। নর্মালি পোয়েমসগুলো থেকে দেয়। আমি সব পোয়েমসগুলো এক জায়গায় করে তোমাদেরকে ম্যাট্রিক্স প্রোভাইড করবো এবং সবগুলো ব্যাখ্যা করে বাংলা অর্থ করে দিয়ে দেবো। তোমাদের যে কাজ হচ্ছে একটু কষ্ট করে যেন লেখাটা সহি হয়, বানানটা সুন্দর হয়, লেখাটা যেন বোঝা যায়। ইন্টারেস্টিং, এমসিকিউতে নাম্বার যদি ভুল করো তাহলে টোটালি 0, কিন্তু রিটেনে কিন্তু 0 হয় না, ঠিক আছে? মোটামুটি স্ট্যান্ডার্ড রাইটিং, একটা লেখার শুরুটা কিভাবে হয়, শেষটা কিভাবে হয়, মাঝখানে কি থাকে, এটা অটোমেটিক্যালি পারা যায়। আমাদের কাছে কিছু নিনজা টেকনিক আছে, এগুলো শিখিয়ে দেবো। ওই 10 নিয়ে ভাবার কিছু নাই, ক্লাস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের সাথে একটু রিটেন অংশ দেখিয়ে দেওয়া। কম্প্রেহেনশন প্রতিদিন 1-2টা করে সলভ করে দিব। এবং তোমরা বিশেষ করে এই কম্প্রেহেনশন অংশের জন্য যেটা করবা, কম্প্রেহেনশন অংশের জন্য তোমাদের কাজ হচ্ছে, তোমরা কষ্ট করে যেটা করবা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি, সি এবং ডি এবং এ, জাস্ট এই জায়গার প্রশ্ন কয়টো, আমি 50টা বা 60টা বলি, 60টা বিগত সালের কম্প্রেহেনশন একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আর একটু ডেইলি স্টার পড়বা, পড়ে পড়ে অভ্যস্ত হয়ে যাবা, ঠিক আছে? দিজ আর দ্য সিলেবাস, সিলেবি, এই সিলেবাস তোমাদের জন্যে, এই সিলেবাসের মধ্য দিয়ে পড়ে তোমরা এই ইউনিটে 25-এ 22, 23, 24 উঠায় ফেলবা ইনশাল্লাহ, ঠিক আছে? তখন চান্স পেয়ে ভাইয়ার কাছে আসবা, ভাইয়া আপনি বলেছিলেন এগুলোই পড়তে, আমি চান্স পেয়ে গেছি। এখন পড়তে হবে কিভাবে, মনে রাখতে হবে কিভাবে, এটার কথা তো বলবোই, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি করে পড়তে হবে, ঠিক আছে? কোনো কথা নাই।
আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, আমরা ভার্সিটি ইংলিশের সিলেবাসটা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ, যে সিলেবাস এমসিকিউ 15, রিটেন 10, এমসিকিউর ভিতরে গ্রামার আছে, মেমোরি অংশ আছে, কম্প্রেনশন আছে, এবং রিটেন অংশ থেকে তো শর্ট আনসার, প্যারাগ্রাফ, টেক্সচুয়াল বিষয়গুলো থেকেই ওরা নর্মালি জানতে চায়। এমন কোনো বিষয় দেওয়া থাকবে না রিটেন অংশে যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এর তাৎক্ষণিক ওই জিনিসটা পড়ে বুঝতে পারো কিনা, সেই বুঝে লিখতে পারো কিনা, জাস্ট রিরাইট করার মতো, রিঅ্যারেঞ্জ করার মতো, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, ওকে। সো আমরা পরবর্তী বিষয়ের দিকে চলে যাই। এখন আসছে তোমাদের জন্য একটা কি বলবো যে বেস্ট হ্যাকস। সবার মানে খুব বেশি অভিযোগ থাকে, ভাইয়া কিভাবে পড়বো, মনে থাকে না, কষ্ট, হতাশা, দুঃখ। না, তুমি চান্স পেতে এসছো, বাবা মার স্বপ্ন পূরণ করতে আসছো, তো এত হতাশা দিলে তো হবে না। আমি এই জায়গায় কিছু স্পেশাল নিনজা টেকনিকের কথা বলি। দেখো, প্রথম কথা হচ্ছে, বলছে রুলস নয় বরং কোশ্চেনের আলোকে পড়তে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যদি হুকুম দিবার নাও পারি, শেষ পর্যন্ত ক্লাস যদি নাও নিতে পারি, তোমাদের কাজ হচ্ছে বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করে চলে যাওয়া। তার মানে কি জানো, এটা নিয়ে দেখি মেডিকেল ব্যাচে ক্লাস নিতে গিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া প্রশ্ন সলভ করতে গিয়ে তো পারি না, প্রথমেই হতাশ হয়ে যায়। হ্যাঁ, হতাশ হও, তুমি সব পারবে তাহলে কোচিং করতে আসছো কেন? সব পারার দরকার নেই তো, 50% পারলে হবে। এবং যখন তুমি তোমার গ্যাপ বুঝতে পারবে, দুর্বলতা বুঝতে পারবে, গ্যাপ সলভিং এর সময় এখন। এখন না অনেক রুলস পড়ার সময় নাই। সায়েন্সের এতগুলো টপিক পড়ার পাশাপাশি তুমি গ্যাপ ফিল আপ করবো কখন? এত টাইম কোথায় আছে তোমার? সময়ই নাই। সেজন্য হচ্ছে রুলস নয় এবং কোশ্চেন পড়বা। এবং আমি বলেই দিয়েছি প্রত্যেকটা টপিকের কোশ্চেন কোথায় পাবা। এক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা কাছে একটা বই রাখতে পারো, কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, এই বইটা রাখো ভাইয়ারা। কম্পিটিটিভ এক্সাম বইটা রাখো, অথবা তোমরা মাস্টার রাখতে পারো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। ওখানে সব প্রশ্নের, বিগত সালের প্রশ্নগুলো সলভ করে দেওয়া আছে। সো রুলস না পড়ে কোশ্চেন পড়ো, এবং কোশ্চেন পড়তে গিয়ে যদি বেঁধে যাও, দেখে রাখো, পরে এসে সেটা দেখো। ঠিক আছে, এবং বিগত সালের প্রশ্নগুলো তো দেখবাই। এগুলো হচ্ছে নিয়ম নয় বরং অনিয়ম পড়ো। তার মানে কি জানো, ব্যতিক্রম নিয়মগুলো পড়ো। অর্থাৎ দেখবা প্রত্যেকটা গ্রামেটিক্যাল সেন্সে কিছু ব্যতিক্রম নিয়ম ওরা দিয়ে থাকে, সেই ব্যতিক্রমগুলো দেখো, প্রচুর নয়, বাছাইকৃত পড়ো। আমি কিন্তু এটা করে দিয়েছি, অগাধ পড়ার দরকার নেই, প্রচুর পড়ে মাথা নষ্ট করার দরকার নেই, জাস্ট বাছাই করে করে কিছু বিষয় পড়ে ফেলতে হবে। ঠিক আছে, বাছাই করে, অর্থাৎ বাছাই তো বলে দিয়েছি, ওই যে টপিকগুলো এবং টপিক থেকে বিগত সালের এত সংখ্যক প্রশ্ন। ঠিক আছে, এরপরে দেখো একই বিষয় বারবার। ভাইরা আমার, এটা হচ্ছে বেস্ট হ্যাক, রিপিটেশন। রিপিটেশন না করলে কখনো কোনো বিষয় মনে থাকে না। একটা বিষয়ের উপর বারবার চোখ বুলিয়ে বুলিয়ে তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো, ইংরেজি সাহিত্যিক নয়, নাম্বার পেলে হবে। অর্থাৎ তোমাদের এখানে যে একবার মহাসাহিত্যিক হয়ে যেতে আসবা, তোমরা শেক্সপিয়ার হয়ে যাবা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়ে যাবা, মানে তোমরা একেবারে বিশাল পিবি শেলি হয়ে যাবা, এত সাহিত্যিক হওয়ার দরকার নেই। আপাতত এটা সাহিত্যিক হইলে হুমায়ুন আহমেদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে গিয়ে তারপর সাহিত্যিক হবা। ঠিক আছে, সো দিজ আর দ্য নিনজা টেকনিক্স, মনে রেখো বিষয়গুলো। ঠিক আছে, যে রুলস নয় প্রশ্নের লোকে পড়বো, নিয়ম নয় অনিয়ম পড়বো, অর্থাৎ ব্যতিক্রম নিয়ম পড়বো, প্রচুর নয় বাছাই করে পড়বো। ভাইয়া বাছাই করেই দিয়েছি। এরপর একই বিষয়ে বারবার রিপিটেশন করবো। আমরা সাহিত্যিক হতে এখানে আসি নাই। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। এতক্ষণ আমরা কোয়েশ্চেন সলভ করলাম এবং মেমোরি বা আমাদের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা বুঝলাম। আজকের আলোচ্য বিষয়ের ভিতরে দেখো তোমাদের জন্য পার্টস অফ স্পিচ, যেখান থেকে প্রশ্ন আসবেই, বিগত সালে প্রত্যেকবারই এসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, প্লেইং উইথ দ্য কোশ্চেন অফ পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচের বিগত সালের কোশ্চেন দিয়ে একটু খেলবো। তারপর টাইপস অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের প্রকারভেদ জানবো, এক্সেপশনাল ইউজেস অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের ব্যতিক্রম নিয়মগুলোকে সেটা জানবো, প্র্যাকটিস সেশন করব, প্রবলেম সলভ করব এবং ইনসাইটস অন ভোক্যাবস এবং সিনোনিম অ্যান্টোনিম নিয়ে একটু জানবো। এবং পার্টস অফ স্পিচ থেকে স্পেশালি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ডিফারেন্ট ইউজেস, একটাই শব্দ কিন্তু যেটাকে তুমি নাউন হিসেবে চেনো, পরীক্ষায় সে ভার্ব হয়ে আসবে। যাকে তুমি ভার্ব হিসেবে চেনো সে অ্যাডভার্ব হয়ে আসবে। যাকে তুমি অ্যাডভার্ব হিসেবে চেনো সে পরীক্ষা হতে অ্যাডজেক্টিভ হয়ে আসবে।
এই যে চেঞ্জ হয়, এই চেঞ্জটাই মূলত ধরতে পারাটাই পার্সাপিচের মূল খেলা, এবং এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা দেখি সামনের দিকে। বিশেষ করে মেডিকেলে কিছু প্রশ্ন এসেছিল, তোমরা আবার ভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে অনেকে দেখেন মেডিকেলে চান্স হয়ে যাবে অনায়াসে। হ্যাঁ, সো মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করে দেখা এবং খুব দ্রুত আগাতে হবে এখন। ঠিক আছে, খেয়াল করে দেখো, আর ইউ অ্যান আর্লি রাইজার? তুমি কি একজন খুব সকালে, মানে কি বলা চলে যে খুব দ্রুত ঘুম থেকে ওঠো এরকম ব্যক্তি? আর্লি রাইজার, তাড়াতাড়ি ওঠো। দেখো, রাইজার হচ্ছে একটা নাউন, তো নাউনের আগে নর্মালি অ্যাডজেক্টিভ বসে, কারণ নাউনকে যদি কেউ মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়। আমরা জানি যে অ্যাডভার্বের একটা ব্যাপক মডিফিকেশন ক্ষমতা আছে অ্যাডভার্বের। তো অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকেও অনেক সময় মডিফাই করে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, যেমন হচ্ছে হি গোস ওয়েল, হি গোস ফাস্ট। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করে, যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই সেন্টেন্সটাকে যদি মডিফাই করতে হয়, রিয়েলি আই লাভ ইউ, সত্যিই আমি তোমাকে ভালোবাসি, এই সত্যিই পুরো সেন্টেন্সকে মডিফাই করে দিল। ছেলেটা হ্যান্ডসাম, অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম শব্দটা অ্যাডজেক্টিভ, ছেলেটা খুব হ্যান্ডসাম, দ্য ছেলে ইজ ভেরি হ্যান্ডসাম। ঠিক আছে, দ্য ছেলে ইজ না। আচ্ছা, তো দেখো অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং সেন্টেন্সকে মডিফাই করে। অ্যাডভার্ব কিন্তু কখনো বলা নাই যে অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে। নাউনকে যদি কোনো অ্যাডভার্ব এসে মডিফাই করে তাহলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইট ইজ মাই অনলি চান্স, এটা আমার একমাত্র চান্স। এখন এই অনলি দেখো, এটা অ্যাডজেক্টিভ, কারণ এই চান্সটা হচ্ছে নাউন। তো ঠিক সেই কারণে এই রাইজার নাউনটাকে মডিফাই করেছে আর্লি, সেই কারণে এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। অন্য অপশন তো পড়ার প্রশ্নই আসে না, প্রেপোজিশন হবে না, অ্যাডভার্ব আর হওয়ার অপশন নাই, অ্যাডজেক্টিভ হওয়ার, সরি নাউন বলতেছি কেন, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হবে, নাউন হওয়ারও সুযোগ নাই। আমরা পরবর্তী অপশনে যেয়ে দেখি, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য সাফিক্স দ্যাট ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে দেখো, এটা ফরমেশন অফ অ্যাডভার্ব বা ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। কীভাবে পার্টস অফ স্পিচ ফরমেশন হয় বা সাফিক্স প্রেফিক্সের ব্যবহার হয়। আমরা জানি একটা শব্দকে চেঞ্জ করে ফেলা যায়, তাই না? চেঞ্জ, এটাকে চেঞ্জিবল করা যায়, তাই না? মার্ক, মার্কেবল, রিমার্কেবল, রিমার্কেবলি চেঞ্জ হচ্ছে না, তাই না? ঠিক ইউজ, ইউজফুল, ইউজলেস হয় না? ঠিক নর্মাল, নর্মালি, নর্মালাইজেশন, জেনারেল, জেনারেলি, জেনারালাইজেশন, এই যে শব্দ চেঞ্জ হয় ঠিক সেভাবে এগুলো সাফিক্স প্রেফিক্সের ব্যবহারের কারণেই মূলত হয়ে থাকে। দেখো, সিলেক্ট এ সেন্টেন্স উইথ এ সাফিক্স দ্যাট ইজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, ডাইরেক্ট অ্যাডভার্ব খুঁজে বের করলে হয়ে যায়। খেয়াল করে দেখো, দ্য ইকুয়েশন দ্যাট ওয়াজ গিভেন হিম টু সলভেবল, সলভেবল এটা অ্যাডভার্ব হয়নি, এটা অ্যাডজেক্টিভ আছে। There was a structure defect in the monument. There was a structure, না এখানে আমরা কোনো এরকম স্ট্রাকচারাল ডিফেক্ট, এটা স্ট্রাকচারাল হয় না। হি স্পোক ফ্লুয়েন্টলি, আমরা খুব অনায়াসে পেয়ে গেছি যে অ্যাডজেক্টিভ প্লাস লি ইকুয়াল টু অ্যাডভার্ব হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু নিয়ম হচ্ছে ভার্ব অথবা নাউন এর সাথে লি যুক্ত হলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কিভাবে খেয়াল করো, আমরা যখন বলি মাদার, মাদারকে বানায় দিই কি? মাদারলি, মাতৃসুলভ। আমরা যদি বলি যে হি ইজ ভেরি মাদারলি, সরি হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুব বন্ধুসুলভ। হি ইজ ভেরি ফাদারলি, সে পিতৃসুলভ। ইউ আর ব্রাদারলি, ইউ আর স্টুডেন্টলি, তোমরা শিক্ষার্থী সুলভ। আই এম টিচারলি, আমি শিক্ষক সুলভ, তাই না? হি ইজ ভেরি ম্যানেজারলি, তিনি খুব ম্যানেজার সুলভ। প্লিজ কন্ডাক্ট উইথ মি কন্ডাক্টরলি, মানে কন্ডাক্টর সুলভ আচরণ করো আমার সাথে। খেয়াল করছো? সো ব্রাদারলি, সিস্টারলি, মাদারলি, ভাইলি, বোনলি, নানিলি, দাদিলি, যা বলো, এই নাউনের সাথে লি লাগলেই অ্যাডজেক্টিভে পরিণত হয়, ভার্বের সাথে লি লেগেও অ্যাডজেক্টিভে পরিণত হয়। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, হেড টুয়াইস ইজ, টিচার একজন নারী, রিপিটেড হারসেলফ টুয়াইস। আমরা জানি এখানে টুয়াইস মানে দুইবার, দুইবারের কথা বলা হয়েছে। এখন দেখো, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, সংখ্যা বোঝাইলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সংখ্যা অ্যাডজেক্টিভ হলেও সংখ্যাকে যখন এরকম মানে রিপিটেশন করে,
ঠিক আছে, সংখ্যাকেও মডিফিকেশন করে, তখন সে অ্যাডভার্বে পরিণত হয়। ঠিক আছে, এই যে অ্যাডভার্ব। তারপরে দেখো, দ্য ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন হুইচ অফ দ্য সেন্টেন্সেস। বলছে রাইট শব্দটা কোন সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ভাবা যায় রাইট শব্দটা নাকি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এটা কিভাবে পড়ে দেখি তো। ইট ইজ এ ম্যাটার অফ রাইট, আমরা দেখছি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন, এটা অধিকারের বিষয়। সার্ভ হিম রাইট, তাকে সার্ভ হিম রাইট, তাকে সঠিক সেবা দাও। এই সঠিকটা হচ্ছে অ্যাডভার্ব হয়েছে এখানে, কারণ ভার্বকে মডিফিকেশন করেছে। ইট ইজ দ্য রাইট ম্যান, হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, সে এই জবের জন্য সঠিক মানুষ। এই ম্যান হচ্ছে নাউন, নাউনকে মডিফিকেশন করেছে, অ্যাডজেক্টিভ হয়েছে। তারপর দেখো, ইট ইজ সাচ এ ফল দ্যাট উইল রাইট ইটসেলফ। বলছে এটা এমন একটি ভুল দ্যাট উইল রাইট ইটসেলফ। আচ্ছা ভাবা যায় উইল শব্দটার পরে রাইট বসেছে। উইল তো হচ্ছে অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি পরে তো ভার্ব হয়, মূল ভার্ব হয়, প্রিন্সিপাল ভার্ব হয়। সেই কারণে বলছে এটা এমন একটা ভুল যে নিজে নিজেই সঠিক হয়ে যায়, নিজেই শুদ্ধায়ন হয়ে যায়, নিজেই পরিশুদ্ধ হয়ে যায়। ভাবা যায়। সো ইট ইজ সাচ এ ফল দ্যাট উইল রাইট ইটসেলফ, এখানে রাইটটা ভার্বের কাজ করেছে। ইন হুইচ অফ দ্য সেন্টেন্সেস বাট ইজ ইউজড অ্যাজ আ প্রেপোজিশন। বাট নাকি কোন সেন্টেন্সে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে সেটা ওরা জানতে চায়। বাটকে আমরা নর্মালি কি চিনি, কনজাংশন চিনি, তাই না? তো দেখি, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসেড। দুটি সেন্টেন্সকে কানেক্ট করেছে, মাগার দুটো সেন্টেন্সকে কানেক্ট করলে কি হয়ে যায়, কনজাংশন হয়ে যায়। নিশ্চয়ই তোমরা জানো, দ্যার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে। এই বাট মানে কিনা যে, ভাবা যায় যেটা হচ্ছে হু, হু মানে হচ্ছে একটা প্রোনাউন, যে হো তো তার তো নাম আছে, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে। আমরা বলি না দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে পছন্দ করে না বা ভালোবাসে না। ঠিক এই বাট মানে হচ্ছে যে, বাট একটা প্রোনাউন হিসেবে। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, সাহসীরা ছাড়া এটার কেউ মানে ডিজার্ভ করে না, সাহসীরা ছাড়া। এই বাট মানে হচ্ছে ছাড়া, ছাড়া মানে হচ্ছে উইদাউট, বা তুমি এক্সেপ্টও বলতে পারো। এই ছাড়া শব্দটা এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, এই যে ব্রেভের আগে বসে। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট অর ফলস, এখানে এই বাটটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ ইট ইজ বাট রাইট, এটা সঠিকই। দেখো রাইট মানে সঠিক, বলছে এটা সঠিকই যে আমাদের ভুল স্বীকার করে নেওয়া। আমরা বলি যে এটা সঠিক, ভুল স্বীকার করে নেওয়া, এটা সঠিকই, তাহলে ইট ইজ বাট রাইট, অর্থাৎ রাইট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে এই বাট। ভাবা যায়। ঠিক এইভাবে দেখো আমরা বলতে পারি ইউ আর চাইল্ড, তুমি শিশু, ইউ আর চাইল্ড। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা এভাবেও হতে পারে ইউ আর বাট, সরি ইউ আর বাট, ইউ আর বাট, ইউ আর বাট চাইল্ড, তুমি শিশুই। দেখো তুমি শিশুই, শিশুকে মডিফিকেশন করে দিয়েছে, তাই না? তুমি শিশুই, তার মানে আমরা অনেক সময় চোখ টিপে ধরি না, চোখ টিপে ধরে জিজ্ঞাসা করি কে, তা আমরা বলি রবিন, কারণ না হয় নাই, তুমি রবিনি, ইউ আর বাট রবিন, তুমি রবিনি। এটা একটা কলম, তুমি বিশ্বাস হচ্ছে না ভাই এটা কলম না, আমি তখন বলছি ইট ইজ বাট পেন, এটা কলমই। তো কলম যেহেতু নাউন, নাউনকে মডিফিকেশন করছে বাট এসে, তখন বাট কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ। সো এটার সঠিক উত্তর হচ্ছে আমরা পেয়ে গেছি যে প্রেপোজিশন হিসেবে পেয়েছি যে নান বাট ব্রেভ দ্য ফেয়ার। আচ্ছা তারপরে দেখো, হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, হিয়ার এনাফ ইজ এ, এটাও মেডিকেলের প্রশ্ন। বলছে সে ওয়াইজ এনাফ, এখানে দেখো ওয়াইজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখো, আমরা জানি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হলে সে অ্যাডভার্বটাকে কি আগে বসে না পরে বসে, অনেক সময় পরেও বসে, আর বিশেষ করে এনাফ শব্দটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসে, মাথায় রাখবা। এনাফ প্লাস, এনাফ প্লাস, সরি ভুল হচ্ছে, এনাফ প্লাস, এনাফ প্লাস নাউন, বাট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব
এরপরে হচ্ছে এনাফ বসে। আচ্ছা, রুলস ব্যতিক্রম হতে পারে। আচ্ছা, সেই যে দেখো হি ওয়াজ ওয়াইজ এনাফ, এটাকে মডিফিকেশন করেছে, আর এই রুলস আসলে সঠিক কিন্তু ব্যতিক্রম হয়। সেই যে দেখো হি ওয়াজ ওয়াইজ এনাফ, এই এনাফ মূলত এই ওয়াইজকে মডিফাই করেছে, তাই ওটা অ্যাডভার্বে পরিণত হয়েছে। পরবর্তীতে চলে যাচ্ছি। আচ্ছা, অল স্পোক ইন হিজ ফেভার, হিয়ার অল ইজ এ, অল স্পোক ইন হিজ ফেভার, বেশি সময় নিব না। সবাই তার পক্ষে কথা, সবাই মানে কারা, তাদের তো নাম আছে, নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে সবাই, তাই এটা প্রোনাউন। তারপরে দেখো দ্য স্টিল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। স্টিল শব্দটাকে কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে খুঁজে বের করি। হি হার্ড এ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট, ইন দ্য দি এবং অবের মাঝখানে আসছে, তখন সে নাউন। মাদার স্টিল দেয়ার্স বেবিজ উইথ লুলিং সং, মায়েরা সুন্দর গান দিয়ে তার বেবিদেরকে ধরে রাখে, স্টিল, এই স্টিল ভার্ব। মসকিউটোস লে এগস ইন স্টিল ওয়াটার, আবদ্ধ পানিতে মশারা ডিম পাড়ে, তাই না? আবদ্ধ পানি, এই স্টিল মানে আবদ্ধ, পেয়ে গেছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরের দিকে যাই। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস হোয়াট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এমন একটা অ্যাডজেক্টিভ খুঁজবো যেটা ইন্টারোগেটিভ, প্রশ্ন করবে। হোয়াট, ইউ ডোন্ট মিন টু সে সো, এই ওয়ার্ডটা হচ্ছে ইন্টারজেকশন। মাথায় রাখবে যখন কোনো শব্দের পরে কমা অথবা এই বিস্ময়বোধক চিহ্ন বসে তখন সে ইন্টারজেকশন হয়ে যায়। সিরিয়াসলি মনে রাখতে হবে। সেটা কেমন? আমরা অনেক সময় বলি না যে সি তুই এটা কী করলি, তো ওই শব্দের উচ্চারণ করার সময় সি, থেমে গেলাম, ভয় পেলাম, আনন্দ পেলাম, দুঃখ পাইলাম, হতাশ হয়ে গেলাম, তখন ওর শব্দ ইন্টারজেকশন হয়। আমরা যদি বলি যে বাংলা সিনেমার মতো না, এই না লিখতে গেলে কিন্তু একটা কমা বা বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে, তখন এটা ইন্টারজেকশনে পরিণত হবে। গিভ মি হোয়াট ইউ ক্যান, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, কোন বই তুমি চাও, বুক একটা নাউন, নাউনের আগে ওয়ার্ড বসেছে, তখন সে অ্যাডজেক্টিভ হয়েছে, আর এই অ্যাডজেক্টিভ দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়েছে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। Which of the following sentence uses down as an adverb? কোন সেন্টেন্স ডাউন শব্দটাকে অ্যাডভার্ব হিসেবে নিয়েছে? ট্রাই টু ডাউন হিম, তাকে দমিয়ে দাও, তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করো, ভার্ব। ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, রয়্যাল জর্জ নিচেই চলে গেল। আচ্ছা, রয়্যাল জর্জ নিচেই চলে গেল, মূলত দ্য রয়্যাল জাস্ট ওয়েন্ট ডাউন, এই ডাউনটা শেষে ছিল। তো আমরা জানি যে কোনো প্রেপোজিশনের অবজেক্ট না থাকলে সে অ্যাডভার্বে পরিণত হয়ে যায়। দ্য ডাউন ট্রেন, আসন্ন ট্রেন, আমরা বলি না আপ ডাউন, কত নিবা, আপ অ্যান্ড ডাউন, এটা হচ্ছে যে আসন্ন ট্রেন, যে ট্রেনটা ফিরে আসবে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। শি কামস ডাউন দ্য হিল, এটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে কারণ এটার অবজেক্ট আছে, সো আমরা অ্যাডভার্ব পেয়ে গিয়েছি। শেষ করতে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস রাউন্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, রাউন্ড শব্দটাকে কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে? স্কোয়ার পেগ ইন দ্য রাউন্ড হোল, হোল মানে হচ্ছে গর্ত, আর গোলাকার গর্ত অ্যাডজেক্টিভ পেয়ে গেছি। তারপর দেখো দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ডে, এই রাউন্ড এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। দে রাউন্ড দ্য টেম্পল সাইলেন্টলি, তারা টেম্পলটের পাশে খুব সাইলেন্টলি রাউন্ড করে বেড়ায়, রাউন্ড মানে হচ্ছে ঘুরে বেড়ানো, রাউন্ড দেয় বলে না, রাউন্ড দেয়, রাউন্ড দিয়ে আসছে ঘুরে বেড়ানো, ঠিক আছে। তারপর অ্যাট লাস্ট হি হ্যাজ কাম রাউন্ড টু হিজ বিলিফ, এটা অবজেক্টের আগে বসছে, তাই এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, সো অ্যাডজেক্টিভ পেয়ে গেছি আমরা। পরবর্তীতে আমরা যতটুকু দেখলাম যে মেডিকেলে যে প্রশ্নগুলো এসছে বিগত সালে, মেডিকেলের প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে পার্টস অফিস থেকে দেখো 2021-22 4টা আসছিল, 20-21 4টা আসছিল, 19-20 3টা, 18-19 2টা, অর্থাৎ পার্টস অফিস থেকে প্রশ্ন প্রত্যেকবারই এসেছে, কোনো গ্যাপ নাই, তাই না? ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে দেখো সর্বশেষ 2টো, কারেকশনস থেকে আসে, ভার্বালস থেকে আসে, টেন্স থেকে তো আসে, টেন্স থেকে একবার 5টা চলে আসছিল, কি ঐতিহাসিক ব্যাপার, তাই না? আচ্ছা, কন্ডিশনালস, সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন, ভয়েস, আমরা যতটুকু দেখছি যে প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন আসে।
মেমোরি অংশ থেকে ঠিক তোমাদের মতো মেমোরি অংশ দেখো, প্রেপোজিশন, প্রেসিডিয়াম, গ্রুপ ভার্ব, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, ইংলিশ লিটারেসি এবং সাবস্টিটিউশন, এখান থেকেও এই সংখ্যায় প্রশ্ন আসে। এগুলো একটু দেখে নিও, খেয়াল করো কোন বিষয় তোমাকে পড়তে হবে, তুমি বুঝে নিবা, ঠিক আছে? তারপরে মেডিকেল ইংলিশ সিলেবাসও তোমাদেরকে আমরা দেখিয়েছি। এখন আসো আমরা একটু থিওরিটিক্যাল আলোচনায় যাব। এতক্ষণ প্রশ্ন সলভ করলাম, তোমরা বেশ মানে কি খুবই টাফ হয়ে যাচ্ছিল। টাফ তো একটু হবেই ভাইয়া, লাল গাউন সরি মানে গাউন পরবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা। তোমাদের একটা গল্প বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস এম হলে থাকতাম। তো বাংলাদেশে এবার যিনি রাষ্ট্রপতি হয়েছেন 23তম রাষ্ট্রপতি, কিন্তু এই তো পূর্বে এই 23তম রাষ্ট্রপতির সংখ্যা মানে 18-19 জন। তো 18-19 জন রাষ্ট্রপতির ভেতরে 14 জন রাষ্ট্রপতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল থেকে। ভাবা যায়? এস এম হল মানে আমাদের হল, আমি যে হলে থাকতাম। তাহলে আমারও কিন্তু রাষ্ট্রপতি হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, ঠিক আছে? সুতরাং আমার সাথে সুযোগ পেলে ছবি তুলে রাখো, যে কোনো মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি হয়ে যেতে পারি। ঠিক আছে, কি পড়তে হবে খেয়াল করে দেখো। টাইপস অফ পার্টস অফ স্পিচ, আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলো পড়ার সময় আসলে নাই, এগুলো থেকে প্র্যাকটিক্যালি পড়তে হবে। প্র্যাকটিক্যাল জায়গাটায় আমাদেরকে দেখতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয় সেটা আমরা দেখব। দেখি, ফরমেশন অফ নাউন। প্রথম যে প্রশ্ন হয় সেটা হচ্ছে নাউন বা ওভারঅল পার্টস অফ স্পিচের ফরমেশন কিভাবে হয়। তা আমরা দেখি নাউনের ফরমেশনটা। একটা ফরমেশন যদি বুঝতে পারো যে নাউন এইভাবে গঠন হয়, ঠিক প্রোনাউন কিভাবে গঠন হয়, অ্যাডজেক্টিভ কিভাবে গঠন হয়, অ্যাডভার্ব কিভাবে গঠন হয়, আমি যদি নাউনটা তোমাদেরকে দেখিয়ে দেই, এই নাউন বোঝা অনুসারে তোমাদের যে ম্যাটেরিয়ালস দিব, সেই ম্যাটেরিয়ালস থেকে মেহেরবানি করে তোমরা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এটার ফরমেশনগুলো পড়ে নিবা, ঠিক আছে? অর্থাৎ কোচ কিন্তু তোমাকে একটা জায়গা খেলে দেখিয়ে দিবে, বাকি তোমাকে খেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, বলছে ফরমেশন অফ নাউন, বলছে টু স্পেশাল ওয়েজ অফ নাউন ফরমেশন। একটা হচ্ছে তার পজিশনগত কারণে নাউন হয়, আর একটা সাফিক্স প্রিফিক্স ব্যবহার কারণেও নাউন হয়ে যায়। পজিশন অর্থাৎ নাউন একটা জায়গায়, এমন জায়গায় সাবজেক্ট অবজেক্টের জায়গায় নাউন বসে বা প্রোনাউন বসে, তাই না? ঠিক সেইভাবে পজিশনটা কেমন, তো দেখো পিএডি থিওরি, প্যাড থিওরি বলা হয়। প্যাড, হ্যাঁ, প্যাড থিওরি, তোমরা আইপ্যাড ব্যবহার করো। প্যাড থিওরি বলছে কি, পিএডি, প্যাড মানে হচ্ছে, পি মানে হচ্ছে প্রিপোজিশন পজেসিভ, আর এ মানে অ্যাডজেক্টিভ, আর ডি মানে হচ্ছে ডিটারমাইনার। প্রিপোজিশন পজেসিভ, অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার, এগুলির পরে অবজেক্ট ছাড়া যে কোনো শব্দই নাউনাল মাউন, ঠিক আছে? মনে রেখো সিরিয়াসলি। বলছে প্রেপোজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার, যেটাকে প্যাড বলা হয়, এই প্যাডের পরে অবজেক্ট ছাড়া যে কোনো শব্দই কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। সো দিস ইজ ভেরি গুড। উদাহরণ দেখে বুঝে নেই। নাউনকে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে প্রোনাউন নাউন হয়ে যায়। দে লাইক মাই ওয়াল, একটু ভালো করে বুঝো, হ্যাঁ? এখন মনোযোগ, পূর্ণাঙ্গ মনোযোগ দিকে নোট করবা লেখাগুলো, হ্যাঁ? তোমরা ভাবতেছো যে ভাইয়া ক্লাস নিচ্ছে, ক্লাসগুলো তো রেকর্ড আছে, ভিডিও আছে, দেখে নিব না। প্লিজ নোট করবা, এই নোটই তোমার সম্বল হবে, ঠিক আছে? নোট করবা, নোট করে করে পড়বা। দে লাইক মাই ওয়াল, তারা আমার সব পছন্দ করে। এখন দেখো এই মাইটা হচ্ছে প্যাড থিওরির ভিতরে পড়ে গেছে। এই মাই মানে অ্যাডজেক্টিভ, যেটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। দেখো অবজেক্টসের একটা অল আছে, নাউন হয়ে গেছে। কিন্তু মূলত অল অফ মাই ফ্রেন্ডস লাইক মি, আমার সব বন্ধুরা আমাকে পছন্দ করে। আমার বন্ধুর সবাই, সবাই মানে কারা, তাদের তো নাম আছে, নামের পরিবর্তে সেটা এখানে প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন নাউন হিসেবে ব্যবহার হয়। প্লিজ স্টপ ইউর বার্ডস, দয়া করে তোমার এই কিন্তু ঘ্যান ঘ্যানানি বন্ধ করো। এই দেখো ইয়োরের পরে বসছে, এ নাউন হয়ে গেছে। দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে। এখানে এর মানে হচ্ছে যে, যেটাকে হু বলা হয়, আর হু হচ্ছে একটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। দে ক্যান অনলি বি স্যাটিসফাইড উইথ লেস, তারা স্বল্পের সাথেই কেবলমাত্র না, উইথ মোর, তারা তাদেরকে বেশি দিলেই তারা কেবলমাত্র খুশি হবে। দে ক্যান অনলি বি স্যাটিসফাইড, দেখো উইথ হচ্ছে একটা প্রেপোজিশন, প্যাড থিওরিতে পড়ে গেছে। প্রেপোজিশন পর অবজেক্ট ছাড়া মোর আছে, এ নাউন হয়েছে। ভাবা যায় মোর হচ্ছে একটা নাউন,
ভাবা যায় এটা? হ্যাঁ, কি করে ভাববা? দেখো, ইউ শুড ওয়েট এ ওয়াইল ফর মি, আমার জন্য একটি মুহূর্ত তোমাদের অপেক্ষা করা উচিত। এই যে আর্টিকেলের পরে আসছে এ, আর্টিকেলের পরে আসার কারণে কি হয়ে যাবে? এ নাউন হয়ে যাবে। এটাও প্যাট থিওরির ভিতরে পড়ে যায়। আচ্ছা, অ্যাডজেক্টিভের সাথে আরেকটা শব্দ নিবা, আর্টিকেল। আর্টিকেল নিজে অবশ্য অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এর পরে আসার কারণে ওয়াইল হচ্ছে অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। ইন্টারেস্টিং না? আচ্ছা, ঠিক এইভাবে যদি আমরা বলি যে গিভ প্লেস টু ইয়োর বেটার্স, তোমার চেয়ে ভালোদেরকে দয়া করে জায়গা করে দাও, এই বেটার্স নাউন। আচ্ছা, মোর অফ দ্য স্টুডেন্টস আর কেপেবল, মোর অফ দ্য স্টুডেন্টের অনেকে, এটা প্রোনাউন। ইট ওয়াজ দ্য টাইম ওয়াইল দে নিউ মি, এটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা কিন্তু রিলেটিভ প্রোনাউনেরও কাজ করে। তার মানে প্রোনাউনগুলো কিভাবে নাউন হয়ে যায় সেটা আমরা বুঝতে পেরেছি, তাই না? তারপরে যায় ভার্ব শব্দগুলোও নাকি নাউন হিসেবে ব্যবহার হয়, এটা একটু বোঝো তো। ঠিক এই বোঝার স্টাইলে আমি যে ম্যাটেরিয়ালস দিব সেখান থেকে কিন্তু প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিন্তু এই ফরমেশনগুলো বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান বলছে সে সকল কাজের কাজই কাজ ফুরাইলে পাজি, মানে যে ব্যক্তি সব পারে সে আসলে কোনো বিষয়ে মাস্টার হতে পারে না, এই জন্য সব পারতে যাবে না, একটা বিষয়ে সবচেয়ে বেশি পারবা, বাকিগুলো স্ট্যান্ডার্ড লেভেলে পারবা, ঠিক আছে? দেখো, বাটের পরে এসছে মাস্টার অফ নান, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু দেখো, ইউ ক্যানট মাস্টার ফর দেম, ইউ ক্যানট, এটা অক্সিলারির পরে আসছে এ ভার্ব। ভাবা যায় এই মাস্টার মানে তুমি তাদের জন্য মাস্টারি করতে পারো, ইউ ক্যানট মাস্টার ফর দেম, মাস্টার এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, ওয়াটার ইজ নেসেসারি ফর অল লাইভস, পানি সকলের জন্য খুব জরুরি, এটা নাউন। ইউ শুড ওয়াটার ইন দ্য গার্ডেন, এটা ভার্ব। ভাবা যায় তোমার এই গার্ডেনে পানি দেওয়া উচিত। হিজ আই ইজ টু অ্যাট্রাকটিভ, তার চোখ খুব আকর্ষণীয়, নাউন। কিন্তু হি উইল আই অ্যাট মাই অ্যাক্টিভিটিস, সে আমার কাজকর্মের দিকে চোখ রাখবে, অর্থাৎ আমি তোমাদের কাজকর্ম, তোমাদের ডিসকাশন গ্রুপে যেমন চোখ রাখবো, আই উইল অ্যাট ইউর ডিসকাশন গ্রুপ, আই উইল অ্যাট ইউ, সরি আই উইল আই অ্যাট ইউর ডিসকাশন গ্রুপ, আই উইল আই অ্যাট ইউ, আমি তোমার দিকে কিন্তু দৃষ্টিপাত করবো, আই মানে দৃষ্টিপাত করা। দিস ইজ মাই বুক, এটা আমার বই, এটা নাউন। প্লিজ বুক এ টিকিট ফর মি, প্লিজ বুক বলে টিকিট বুকিং করা, এটা ভার্ব, বোঝাই যাচ্ছে টিকিট মানে এই বুক মানে টিকিট বুকিং করা। পেন ইজ ইউজ টু রাইট, এটা ভার্ব, পেন লিখতে ব্যবহার হয়। পেন থ্রু দ্য লাইন, ছত্রটি কেটে দাও, এই পেন মানে হচ্ছে কেটে দেওয়া, ভাবা যায় কেটে দেওয়া, ঠিক দেখো কেটে দেওয়া, পেন থ্রু দ্য লাইন, ছত্রটি কেটে দাও। ঠিক এইভাবে কিছু শব্দ আছে দেখো, এরকমভাবে হয় যে হি ইজ মাই হাজব্যান্ড, সে আমার স্বামী। হি ইজ ভেরি হাজব্যান্ড, সে আমার খুব স্বামী, নাকি সে খুব স্বামী। হি উইল হাজব্যান্ড মি, হি উইল ডগ মি, হি ইজ ভেরি ইকোনমিক্যাল। দেখো, এরকম অনেক শব্দ আছে যেটা হচ্ছে তোমরা অনেক সময় বুঝে ওঠো না। হি কেম বাই এ পেন, প্রথমে একটু মিনিং বুঝে নাও। দেখো, মিনিংগুলো বুঝতে হলে আমরা অবাক হব মাঝে সাঝে যে কি সুন্দর মিনিং। হি ইজ ভেরি হাজব্যান্ড, হি ইজ মাই হাজব্যান্ড, সে আমার স্বামী, ঠিক আছে, সে আমার স্বামী, স্বামী তো ভালো লোক। হি ইজ ভেরি হাজব্যান্ড, সে খুবই মিতব্যয়ী, হাজব্যান্ড মানে মিতব্যয়ী, ভাবা যায়। হি উইল হাজব্যান্ড মি, সে আমাকে লালন পালন করবে, লালন পালন করা, সে আমাকে লালন, হাজব্যান্ড মূলত লালন পালনই করে, তাই না? হ্যাঁ। হি উইল ডগ মি, সে আমার নিরাপত্তা দেবে। কুকুর মূলত যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন কুকুর কিন্তু নিরাপত্তার কাজ করে, সেখানে কুকুর নিরাপত্তা হিসেবে ব্যবহার হয়েছে। হি ইজ ভেরি ইকোনমিক্যাল, সে মিতব্যয়ী, সে খুব মিতব্যয়ী,
বা কিপটা যেটাকে বলতে পারো। হি কেম বাই এ পেন, সে একটি কলম পেয়েছিল। কেম বাই মানে পাওয়া, কলম পেয়েছিল। এখন দেখো যারা এই কেম বাই মানে পাওয়া, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, ডগ মানে নিরাপত্তা দেওয়া, হাজব্যান্ড মানে স্বামী বা হাজব্যান্ড মানে মিতব্যয়ী, হাজব্যান্ড মানে লালন পালন করা, এই মিনিংগুলো বুঝতে পারবে না, তাদের কাছে বুমেরাং হতে পারে, তাই না? ওই সেই গল্পের মতো স্যার এসে কবিতা পড়াচ্ছেন যে এরকম, চোখের পানি ঝরে পড়ে কপোলও দিয়ে। স্টুডেন্ট প্রশ্ন করছে, স্যার চোখের পানি স্যার কপল দিয়ে কীভাবে ঝরে পড়ে? স্যার তো অবাক, হ্যাঁ কপল দিয়ে কীভাবে ঝরে পড়ে? তখন স্যার বলতেছে, দেখো কবি আরেকটা বিষয় লেখেন নাই, একটা লাইন নিচে লিখে নাও, পা দুখানা বাঁধা ছিল গাছেরও ডালে। তো পা যখন গাছের ডালে বাঁধা থাকে তখন চোখের পানি কপল দিয়ে পড়ে। কপল মানে হচ্ছে এই চিবুক, ঠিক আছে? তো বুঝতে না পারলে, তা তোমাদের যদি কিছু প্রশ্ন করা হয় এরকম, হি কেম বাই এ পেন, সে একটি কলম পেয়েছিল, আর যদি না বোঝা যায় তাহলে হি মানে সে, কেম মানে এসেছিল, বাই মানে দ্বারা, এ মানে একটি, পেন মানে কলম, সে একটি কলমের দ্বারা এসেছিল। কিছুই বুঝি নাই, কলমের দ্বারা মানুষ কেমনে আসে? এরকম হতে পারে না? তো এরকম যেন না হয়, ঠিক আছে? মিনিং বুঝতে হবে। আচ্ছা, আমরা দেখছি অ্যাডজেক্টিভ শব্দটাও নাকি নাউন হিসেবে ব্যবহার হয়। সেটা কিভাবে আবার অ্যাডজেক্টিভ কিভাবে নাউন হিসেবে ব্যবহার হয়? ওয়ান শুড থিঙ্ক ওনস ফিউচার, বলছে একজনের ভাবা উচিত তার নিজের ফিউচার নিয়ে। ইন্টারেস্টিং, এ ওয়ান একজন ব্যক্তি, একজন, এটাকে একজন ব্যক্তি বলা হয়েছে নাউন, কিন্তু হি বিকেম বোল্ড আউট বাই ওয়ান ওভার, এক ওভারে দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, এটা অ্যাডজেক্টিভ হয়েছে। ঠিক, ইউ শুড টেক বাট লিটিল, তোমার নেওয়া উচিত কিন্তু কম, এটা সম্পূর্ণ একটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে বাটের কারণে, যেহেতু প্রেপোজিশন। আর লিটিল চিলড্রেন মাইট ক্রাই দেয়ার, ছোট শিশুরা, তাই না? তাহলে দোষ গুণ অবস্থার সংখ্যা অ্যাডজেক্টিভ, ছোট শিশু, সাইজ বোঝাইছে। হি র্যান এ রাউন্ড, সে এক রাউন্ড দৌড় দিয়েছিল, এক রাউন্ড, যে আর্টিকেলের পরে আসছে নাউন। স্কোর পেগ ইন রাউন্ড হোল, এটা অ্যাডজেক্টিভ, গোলাকার গর্ত। হুইজ ইউর নেক্সট, তোমার নেক্সট কে, দেখো ইউর যেহেতু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই নাউন। দ্য নেক্সট শিডিউল, শিডিউল যেহেতু নাউন আর নেক্সট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, নেক্সট শিডিউল পরবর্তী শিডিউল, শিডিউলকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। একটু দ্রুত বুঝতে হবে। হি ক্যানট এক্সপ্রেস হিজ নো টু হিজ স্টুডেন্ট, হিজ নো, হিজের পরে নো আসছে তাই নাউন, ভাবা যায়? দ্যাট ইজ নো ফানি, দ্যাট ইজ নো ফানি, ফানি যদি যদি শুধু আমরা ফান দেই, দ্যাট ওয়াজ নো ফান, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। দ্যাট ইজ নো ফানি যদি দিই তাহলে নো অ্যাডভার্ব, মাথায় রেখো বিষয়টা, ঠিক আছে? দ্যাট ওয়াজ নো ফান, ফান যেহেতু নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। আর দ্যাট ওয়াজ নো ফানি, ফানি যেহেতু অ্যাডজেক্টিভ, এটার আগে তাহলে হচ্ছে অ্যাডভার্ব হবে। বুঝে নিও, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়। আচ্ছা, অ্যাডভার্বও কীভাবে নাউন হয়ে যায়? আই উইল নট অ্যাকসেপ্ট ইউর নো, ইউরের পরে আসছে নো, তাই এটা নাউন। ওকে, নো মোর টুডে, আচ্ছা ওকেই তো একটা ইন্টারজেকশন, যেহেতু কমা আসছে। টুডে মোর অ্যান্ড অ্যাডজেক্টিভ, টুডেই হচ্ছে আজকে, এটা একটা অ্যাডভার্ব, মোর এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগেও অ্যাডভার্ব হচ্ছে। নো মোর টুডে, আজকে আর না। হুইজ মাই নেক্সট, মায়ের পরে আসছে নেক্সট, এটা অবশ্যই নাউন। হি ইজ দ্য নেক্সট স্মল বয়, যেহেতু বয় নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। বোঝা গেছে কীভাবে অ্যাডভার্ব হয়েছে? বয় নাউন, স্মল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। আই ওয়ান্ট বাট লিটিল, এটা নাউন, বাটের পরে আসছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এবার দেখো স্টার হচ্ছে নাউন, আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? দ্রুত বুঝে নিতে হবে। প্লিজ কামস ফ্রম অ্যাবাভ, ফ্রম হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি হয়? নাউন হয়। থিওরি, প্যাড থিওরি। দ্য বল ইজ অ্যাবভ, বল উপরে, বল উপরে, বল ইজ অ্যাবভ, এটা অ্যাডভার্ব। বল কোথায়? উপরে। আচ্ছা, আমরা নিশ্চয়ই চিনি এমপিটি থিওরি, এমপিটি, ম্যানার, প্লেস এবং টাইম। ম্যানার, প্লেস এবং টাইম বোঝালে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সে কারণে দেখো, দ্য বল ইজ অ্যাবভ, বল কোথায়? বল উপরে, এই উপরে কিন্তু অ্যাডভার্ব। সেটা যদি এরকম হয় যে আমরা অনেক সময় বলি না যে আসো,
আমার কোলে আসো, যে কোলে। আচ্ছা আমরা যদি বলি হাত, এটা নাউন, কিন্তু হাতে রাখো, কোথায় রাখবো? হাতে, অ্যাডভার্ব। ঠিক আছে, মুখ নাউন, মুখে অ্যাডভার্ব, গাল নাউন, গালে অ্যাডভার্ব। ঠিক আছে, জায়গা বুঝালে এইভাবে হয়ে যায়। আচ্ছা, প্রেপোজিশন নাউন হয়, উই শ্যাল নট সি হিম লাইক এগেইন, আমরা তাকে আর এরকম দেখতে চাই না, এটা নাউনের কাজ করেছে। উই ডু নট টক লাইক এ কমেডিয়ান, আমরা একটা কমেডিয়ানের মতো, এই কমেডিয়ান যখন মতো হয় তখন এটা প্রেপোজিশনের কাজ করে। হি প্লেড অনলি ওয়ান ওভার, এক ওভার খেলেছিল, এই ওভার এখানে ওভার হিসেবে ব্যবহার হচ্ছে নাউন। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, আমাদের হেডের উপরে ঘুরতেছে, এই উপরে অবজেক্ট আছে, তাই এটা প্রেপোজিশন। উই ওন দ্য গেম ইন দ্য সেকেন্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড এটা নাউন। আচ্ছা, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা প্রেপোজিশন কারণ অবজেক্ট আছে। ইউ নো লাভ কামস ফ্রম দ্য অ্যাবাভ, উপর থেকে আসে, এই যে ফ্রম এবং দি আছে তাই নাউন। ইউ শুড নট গো অ্যাবাভ ল, তোমাদের আইনের উপরে যাওয়া উচিত না, উপর হিসেবে ব্যবহার হয়েছে, এবং ল আছে অবজেক্ট, প্রেপোজিশন। দ্য ইজ আপ অ্যান্ড ডাউন ইন লাইফ, জীবনে ভাঙা গড়া আছে, জীবনে কি আছে? ভাঙা এবং গড়া, নাউন, এই ডাউন এখানে নাউন। প্লিজ কাম আপ দ্য হিল, পাহাড়ের উপরে এসো, উপর হিসেবে ব্যবহার হয়েছে, একটা প্রেপোজিশন। আচ্ছা, এবার খেয়াল করো কনজাংশন কিভাবে নাউন হিসেবে ব্যবহার হয়। হি নোজ দ্য ওয়াই অ্যান্ড ওয়ার ফর অফ দ্যাট ফ্যাক্ট, ওয়াই অ্যান্ড ওয়ার ফর, দেখো দি আসছে, এই কারণে দি ওয়াই এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আই নো দ্য ফ্যাক্টর্স, ওয়াই হি ওয়েন্ট দেয়ার। আচ্ছা, আই নো দ্য ফ্যাক্টর্স, এটা একটা সেন্টেন্স, ওয়াই হি ওয়েন্ট দেয়ার এটা একটা সেন্টেন্স, এখানে কনজাংশন ব্যবহার হয়ে গেছে, কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে এখন। প্লিজ কাম টু মিট মি ফর ওয়ান্স, ফর যেহেতু প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন হয়। ওয়ান্স ইউ ইগনোর মি ইউ উইল হিয়ার, দুটো সেন্টেন্স, একটা সেন্টেন্স একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স কানেক্ট করলে কি হয়ে যায়? কনজাংশন। প্লিজ অ্যাভয়েড ইউর বার্ডস, ইউর পরে আসছে তাই এটা নাউন। হি ইজ সিনসিয়ার বাট লেজি, হি ইজ সিনসিয়ার একটা সেন্টেন্স, লেজিও আর একটা সেন্টেন্স, মানে ওটা হি ইজ লেজি মূলত, হ্যাঁ, হি ইজ লেজি, সো বাট এখানে কনজাংশন। আচ্ছা, ইউ শুড স্টাডি এ হোয়াইল, এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে আসছে, তাহলে কি হবে? আর্টিকেলের পরে আসলে নাউন। ওয়াইল গোয়িং দেয়ার, এটা একটা সেন্টেন্স, আই মেট হিম, যেখানে ওই সময় যাওয়ার সময় মিট করেছিলাম, এ একটা সেন্টেন্স, এ একটা সেন্টেন্স, দুটি সেন্টেন্স কানেক্ট করলে কনজাংশন। দিস ইজ দ্য সো উইচ আই ওয়ান্ট, দিস ইজ দ্য সো, দার পরে এসছে সো, তাই নাউন হিসেবে ব্যবহার হয়েছে। হি ওয়াজ ইল সো ইউ কুড নট অ্যাটেন্ড, সে অসুস্থ ছিল তাই তুমি অ্যাটেন্ড করতে পারো নাই, এই সোটা এখানে দুটো সেন্টেন্স কানেক্ট করেছে, কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। একটু কষ্ট করে বুঝতে হবে এগুলো, হ্যাঁ, এগুলো বিস্তারিত বুঝলে তোমাদের কাছে আর কঠিন হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার দেখো ইন্টারজেকশন নাউন, এটার পার্থক্যটা কেমন। দ্য ওয়েল ওয়াজ ব্রিমিং টু দ্য ওয়াটার, বলছে কুয়াটি, ওয়েল মানে এখানে কুয়া, হ্যাঁ মাথায় রাখবা, কুয়া, কূপ থাকে আর কি, কুয়া, যে বলছে কুয়াটি কানাই কানাই ভরানো ছিল পানি দিয়ে। ওয়াল আই ক্যান সে দিস, ঠিক আছে আমি এটা বলতে, ওয়াল এই যে কমা বসছে, কমা বসার কারণেই ইন্টারজেকশন হয়েছে। নাউন ইজ ইউজ টু ডেসক্রাইব এ নেম, নাউন ডেসক্রাইব ব্যবহার হয়, নাউন এখানে নাম, নাউন নিজে এখানে নাউন। নাউন ডেসক্রাইবস নেমস, এই যে নাউনের পরে বিশ্ববোধক চিহ্ন বসেছে, নাউন। তোমরা কি বলতে পারো অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টসাপিচ? অ্যাডজেক্টিভ শব্দটা কিন্তু নাউন, ঠিক আছে, কনজাংশন শব্দটা কিন্তু নাউন, প্রেপোজিশন শব্দটা কিন্তু নাউন, অ্যাডভার্ব শব্দটাও কিন্তু নাউন। ইন্টারজেকশন ইজ ইউজ টু ডেসক্রাইব সারপ্রাইজ, ইন্টারজেকশন সারপ্রাইজ হিসেবে ব্যবহার হয়। ইন্টারজেকশন ডেসক্রাইবস গ্রিপ টু, এই যে বিশ্ববোধক চিহ্ন ব্যবহার হয়েছে, তাই ইন্টারজেকশন শব্দটা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার হয়ে গেছে। সো অবস্থানের কারণে, কিছু চিহ্নর কারণে পার্টসপিচের চেঞ্জটা হয়, দ্রুত বুঝে নিতে হবে, সায়েন্সের মানুষ তোমরা, বেশি ব্যাখ্যা করার সময় তোমাদের হবে না। এবার দেখো রিয়েল টেস্টের ক্ষেত্রে বলছে, এছাড়াও নাউন চেনার ক্ষেত্রে আমরা খুব কমনলি যে বিষয়গুলোর দিকে নজর দিয়ে বুঝতে পারি, যে ব্যক্তির নাম, স্থানের নাম, প্রাণীর নাম, দেশের নাম, বস্তুর নাম, পদার্থের নাম এবং এই অবস্থার নাম, এইগুলো হলেই মূলত নাউন হয়। এটা দেখে নিও, তোমার পারবা ইনশাল্লাহ, এগুলো কঠিন না। বিশেষ করে এই যে অবস্থার নাম, স্যাডনেস, হ্যাপিনেস, ওয়েলথ, রিসেস, পোভার্টি। নাউন আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে এখন রিয়েল টেস্টটা তোমাদেরকে দিতে হবে। দ্য ওয়ার্ড নাউন ইজ আ, বলছে নাউন শব্দটা কোন পার্টসপিচ? নাউন শব্দটা নাউন, বুঝতে পারলাম তাই না? নাউন শব্দটা নাউন।
দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ ইজ নাউন। ভাবা যায় কিভাবে চেঞ্জ হচ্ছে? আচ্ছা, ডু ইউ নো দ্য লিস্ট অফ সাফিক্স? এখন আসো, সাফিক্স এবং প্রেফিক্সের ব্যবহারের কারণে শব্দ নাউনে পরিণত হয়। সাফিক্স এবং প্রেফিক্সের ব্যবহারের কারণে শব্দ অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয় এবং ধারাবাহিকভাবে চেঞ্জ হয়। বিশেষ করে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সাফিক্স প্রিফিক্সের বিস্তর ব্যবহার আছে এখানে, ঠিক আছে? একটু বুঝে নিতে হবে। দেখো সাফিক্স কি কি আছে, শন, জন, এটা মাথায় রাখবা। টিআইওএন হয় শন আর এসআইওএন হয় জন। যেমন টেলিভিশন, ভিশন উচ্চারণ হচ্ছে এরকম। দেখো হুড, শিপ, নেসমেন্ট, সি, সোয়াই, সি, এস, সিএইচ, টিএইচ, ওয়ার, ইয়ার। অ্যাসিসিনেশন, এক্সপ্রেশন, ফলসহুড, হার্ডশিপ। তাহলে এই শব্দগুলো এখন তুমি দেখলে বুঝবো যে এই ধরনের সাফিক্স ব্যবহারের কারণে শব্দ পরিণত হয়েছে। ব্রিজ, গ্রোথ, ট্রু থেকে ট্রুথ। দেখো ডু থেকে ডুয়ার, সিলেক্ট থেকে সিলেক্টর, পারা যায়। ইয়ার, অ্যাডভাইস থেকে অ্যাডভাইজার। এটা যদি এরকমও বলি যেমন ইট, 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 ইটার মানে খাদক। যেমন আমরা যদি বলি লার্ন, লার্নার। দুনিয়ার যে কোনো ভার্বকে চেঞ্জ করে দেওয়া যায়। যেমন আমরা যদি বলি কাম, কাম মানে আসা, কামার আগন্তুক, প্রোটেক্ট, প্রোটেক্টর, এভাবে হয়, ঠিক আছে? পরবর্তীতে আরও কিছু দেখো যে এইসব এই লিস্টগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এতে তোমরা পাবে ইনশাল্লাহ। বেশি সময় আর নিলাম না এগুলোর উপরে, এগুলো জাস্ট দেখলে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখলাম আলহামদুলিল্লাহ, পারা যাবে। রিয়েলটার্স, ফ্রেলিটি দ্য নেম ইজ উইমেন, হিয়ার ফ্রেলিটি ইজ আ নাউন। ভাবা যায়। অ্যাকোমোডেশন ইজ এ নাউন, কারণ এই যে টিআই ওন আছে। ফ্রেইলটি, ফ্রেইলটি, এটা কিন্তু ফ্রেইলিটি না, ফ্রেইলটি। এখানে আমরা বুঝতে পেরেছি যে টিওয়াই আছে, টিওয়াই থাকার কারণে নাউনে পরিণত হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্টস অফ ইচ অফ দ্য ওয়ার্ড? মেজারমেন্ট, মেজারমেন্ট, এমইএনটি আছে, নাউন। ব্রেক এর নাউন ফর্ম হচ্ছে ব্রেকেজ। ক্যারি এর নাউন ফর্ম হচ্ছে ক্যারি এজ। ম্যারি এর নাউন ফর্ম হচ্ছে ম্যারি এজ। এরকম অনেক আছে, শর্টেজ, বন্ডেজ, হোস্টেজ, ক্যারিজ, ব্রেকেজ। একটা শব্দ একটু ব্যতিক্রম, খেয়াল করে দেখো, ডিনাই। এটার সাথে নাউন করতে হলে ডিনায়াল হয়ে যায়। ভাবা যায়, ডিনায়াল। আচ্ছা, রিমুভ, এটাকে নাউন করতে হলে হয় রিমুভাল, রিমুভাল। অ্যাপ্রুভ কি হবে বলো তো? অ্যাপ্রুভাল। তাই এরকম ডিনায়াল, রিমুভাল, প্রপোজাল, অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, উইথড্রল, এরকম কিছু শব্দ আছে ভার্বের সাথে এল লেগে নাউনে পরিণত হয়। কিন্তু যদি নাউনের সাথে এল লাগে, যেমন নেশন, ন্যাশনাল, তখন কিন্তু অ্যাডজেক্টিভ হবে। নাউনের সাথে আল লাগলে অ্যাডজেক্টিভ হয়, মাথায় রাখবে। নাউন প্লাস আল অ্যাডজেক্টিভ, আর ভার্ব প্লাস আল ইকুয়াল টু নাউন, ঠিক আছে? পারবো ইনশাল্লাহ। অ্যাডভাইসের নাউন হচ্ছে অ্যাডভাইস। এটা একটু দেখবা তোমরা, হচ্ছে প্র্যাকটিস, এই শব্দটার দেখবা প্র্যাকটিস একটা রূপ আছে। এক্সারসাইজ, এক্সারসাইজ, এগুলো কিন্তু ভার্ব, কারণ সি নাই, সিই দিয়ে যদি হতো তাহলে নাউন হতো, ঠিক আছে? ট্রান্সেন্ডের নাউন হচ্ছে ট্রান্ডেন্স। আচ্ছা, নাউন ফর্ম অফ ইনক্লুড হচ্ছে ইনক্লুশন। পোরের নাউন হচ্ছে পোভার্টি, একটু ব্যতিক্রম তাই না? পোর নাউন হচ্ছে পোভার্টি, পারবা তোমরা ইনশাল্লাহ। কম্পেলের নাউন হচ্ছে কম্পালশন। রিপিটের নাউন হচ্ছে রিপিটেশন। এই দেখো, রিপিটিশন, নট রিপিটেশন, যেন আবার বলে দিও না, হ্যাঁ? রিপিটেশন হবে না, রিপিটিশন হবে, ঠিক আছে? এই ব্যতিক্রমগুলো পরীক্ষায় আসে অনেক সময়। এখন আসো, তোমাদেরকে আর অল্প সময় একটু রাখবো এবং তোমাদেরকে বিশেষ করে এই পার্টস অফ স্পিচের বেসিক বিষয়গুলো ভাজা ভাজা করে দিতে হবে। কিছু শব্দ আমরা ফরমেশন যেমন বুঝলাম যে শব্দের ফরমেশন এভাবে হয়, যে নাউন এভাবে ফরমেশন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, পড়লে তো পারবে ইনশাল্লাহ। এখন যেটা দেখবো যে একটা শব্দ কত ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে, তার চেঞ্জটা কত বেশি, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে?
চেঞ্জটা কত বেশি হচ্ছে সেটা আমরা এখন দেখব। খেয়াল করে দেখো, প্লিজ কাম ডাউন, দয়া করে নিচে এসো। তো এই ডাউনটা দিয়ে প্রশ্ন করছে নিচে এসো, নিচে, তাই না? নিচে, তো নিচে মানে কোথায়? তো কোনো প্রশ্নের উত্তর এই কোথায়, বিশেষ করে ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন করা যায়, ডব্লিউএস কোশ্চেন আবার সবগুলো না, সেটা হচ্ছে ওয়েন, ওয়্যার, ওয়াই এবং হাউ। এই প্রশ্ন উত্তর করে যদি কোনো উত্তর খুঁজে পাওয়া যায় তাহলে সে অ্যাডভার্ব হবে। যেমন বলছে তুমি নিচে এসো, কোথায় আসবো? নিচে। ঠিক যদি এরকমভাবে বলা হয় কাম ইন, ভেতরে আসো, কোথায়? ভেতরে, এই ইনটা এখন অ্যাডভার্ব। তাহলে যদি বলি যে কাম ইন দ্য রুম, এখন হচ্ছে রুমে এসো, এখন রুম অ্যাডভার্ব, কিন্তু এই ইন হচ্ছে এখন প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন অবজেক্ট থাকলে তখন সে প্রেপোজিশন, এটা মাথায় রাখবে যে প্রেপোজিশন মানেই তো প্রেপোজিশন, অর্থাৎ তার একটা অবজেক্ট থেকেই সে প্রেপোজিশন হয়। ঠিক আছে, ঠিক সেইভাবে প্লিজ কাম ডাউন দ্য হিল, এই ডাউনের অবজেক্ট আছে তাই সে প্রেপোজিশন হয়েছে। উপরেরটার সাথে এটার পার্থক্য দেখো, 1 নম্বরের সাথে 2 নম্বরের, যে 1 নম্বরে অবজেক্ট নাই, অর্থাৎ প্রেপোজিশনের অবজেক্ট না থাকলে, মাথায় রেখো বিষয়টা, প্রেপোজিশন অবজেক্ট না থাকলে প্রেপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়, আর প্রেপোজিশন অবজেক্ট থাকলে প্রেপোজিশন হয়। ঠিক আছে, তারপর দেখো প্লিজ, প্লিজ, আচ্ছা প্লিজ এখানে একটা কাম আছে, প্লিজ কাম ফ্রম ডাউন, এই ফ্রমের পরে ডাউন বসছে তাই সে নাউন হয়ে গেছে, কারণ আমরা জানি যে প্রেপোজিশনের পরে কোনো সিঙ্গেল শব্দ বসলে সে নাউনে পরিণত হয়। প্লিজ কাম ডাউন সুন, দয়া করে দ্রুত নিচে আসো, এই সুন কিন্তু অবজেক্ট না, মাথায় রাখবে। তাহলে এই ডাউনটা এখানে অ্যাডভার্ব হিসেবেই ব্যবহার হচ্ছে। সেটা কিভাবে একটু উদাহরণ দিয়ে যদি দেখায়, তোমরা অনেক সময় এই ভুলটা করে থাকবে যে হি গোজ টু স্কুল, আচ্ছা অনেকগুলো ও হয়ে গেছে, সি ছোট, হি গোজ টু স্কুল, আর হি লাইকস স্কুল। এখানে লাইকসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর গোস হচ্ছে ইনট্রানজিটিভ। কারণ কি ইনট্রানজিটিভ কেন? আমরা জানি যে যে ভার্বের অবজেক্ট থাকে না সে ভার্ব কি হয়ে যায়, যে ভার্বের অবজেক্ট থাকে না সে ইনট্রানজিটিভ ভার্ব হয়। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, কোথায়? এই দেখো কোথায় প্রশ্নের উত্তর পেয়েছি, এই জায়গাটা এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটা অবজেক্ট নয়। অবজেক্ট হতে হলে আমাকে অবশ্যই এই কি বা কে দ্বারা প্রশ্ন উত্তর পেতে হবে। সে স্কুলে যায় আর সে কি পছন্দ করে, স্কুল পছন্দ করে, এখানে অবজেক্ট আছে, তখন এই লাইকসটা এই কারণে ট্রানজিটিভ। মাথায় রাখবে যে কোনো শব্দের নর্মাল নিয়ম হচ্ছে কোনো শব্দের যদি কোনো ভার্বের অবজেক্ট থাকলে সে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে সে ইনট্রানজিটিভ হয়। ঠিক আছে, এই জন্য বলে কাম হেয়ার, এখানে আসো, এখানে কাম কিন্তু ইনট্রানজিটিভ। ঠিক আছে, আচ্ছা আমরা ঠিক সেইভাবে আগে দেখছিলাম যে এই ডাউন, এই সুন কিন্তু আরেকটা অবজেক্ট এ না, এই কিন্তু অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসেছে। ডাউন ওয়েন্ট দ্য শিপ, শিপটি নিচেই চলে গেল, এ অ্যাডভার্ব, মূলত সেন্টেন্স দ্য শিপ ওয়েন্ট ডাউন। এখন দেখো দ্য শিপ ওয়েন্ট ডাউন, অ্যাডভার্ব যেহেতু অবজেক্ট নাই, দিস পয়েন্ট আই ইনসিস্ট অন, এই অনটা শর্তমাতে যেহেতু প্রেপোজিশন তার অবজেক্ট নাই, তাহলে অ্যাডভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাডভার্ব হবে না, কাটা, এটা প্রেপোজিশন। প্রেপোজিশন কেন জানো? এই দিস পয়েন্টটাই হচ্ছে ওর অবজেক্ট। দেখো আই ইনসিস্ট অন দিস পয়েন্ট, সেন্টেন্সটা মূলত হচ্ছে আই ইনসিস্ট ওয়ান দিস পয়েন্ট, এখানে ওয়ানের অবজেক্ট আছে। ঠিক আছে, এটাকে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। তোমরা যদি ডিটাচড প্রেপোজিশন পড়ে থাকো, তোমরা এখন পড়বে যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, প্লিজ গিভ মি এ চেয়ার টু সিট ওয়ান, গিভ মি হাউস টু লিভ ইন, ঠিক আছে, গিভ মি পেন টু রাইট উইথ, এগুলো ডিটাচড প্রেপোজিশন বলা হয়। যে প্রেপোজিশন তার অবজেক্ট থেকে বিচ্ছিন্ন থাকে তাকে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। আচ্ছা, প্লিজ ডাউন ইউর গিয়ার, দয়া করে তোমার গিয়ার কমিয়ে ফেলো, এই ডাউন মানে কমানো,
এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। প্লিজ ট্রাই টু বেটার ইউর ডাউন কন্ডিশন, তোমার নিম্নগামী অবস্থাকে বেটার করার চেষ্টা করো, এটা অ্যাডজেক্টিভ, এই কন্ডিশনকে মডিফাই করেছে। দ্যার ইজ আপ অ্যান্ড ডাউন ইন লাইফ, জীবনে ভাঙ্গা গড়া আছে, দ্যার ইজ আপ অ্যান্ড ডাউন ইন লাইফ, এটা নাউন হয়েছে, জীবনে ভাঙ্গা গড়া, ঠিক আছে। ডাউন আপ প্লিজ, ডাউন প্রশ্ন করেছে তাই না, এবং বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার হয়েছে ডাউন। কোন শব্দের পর আমরা বলেছি যে কমা এবং বিস্ময়বোধক চিহ্ন থাকলে সে ইন্টারজেকশন হয়, ঠিক আছে। এখানে আফ ভার্ব, প্লিজ হচ্ছে অ্যাডভার্ব। তোমরা কি এটা জানো প্লিজ কেন অ্যাডভার্ব হয়? দেখো, প্লিজ গো আর হি উইল প্লিজ মি, খেয়াল করে দেখো, প্লিজ গো দয়া করে যান, এই দেখো গো শব্দটাকে মডিফাই করেছে প্লিজ, ভার্বকে মডিফাই করেছে, ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব, যে দয়া করে যান, এই জানের প্রতি দয়া করেছে তাই না। আর হি উইল প্লিজ মি, সে আমাকে সন্তুষ্ট করবে, এ ভার্ব এ অ্যাডভার্ব। দেখেছো কিভাবে চেঞ্জটা হয় প্লিজ? আচ্ছা আমরা বুঝলাম। এখন দেখো এই ডাউন কিভাবে, দ্য ডাউন হ্যাজ বিন আপগ্রেডেড। আচ্ছা উত্তরগুলো সঠিক, আমি সবগুলো দিয়ে দিচ্ছি একবারে, একটু দেখে নাও যে কোনটা কোন পার্টস অফ স্পিচে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে আবার একটু দেখি, ডাউন আপ প্লিজ ওটা দেখেছি, দ্য ডাউন হ্যাজ বিন। আচ্ছা এরপরে দেখো নো এর নাউন হলো নলেজ, রিয়েল টেস্টে, তাহলে LADG যুক্ত আছে। হেইটের নাউন হচ্ছে হেট্রেড, ব্যতিক্রম, এটাও ব্যতিক্রম, ঠিক নলেজ এবং এটার ব্যতিক্রমতা খুঁজে পেয়েছি আমরা। আচ্ছা সি এর নাউন হচ্ছে সাইট, ফ্লাই এর নাউন হচ্ছে ফ্লাইট, ঠিক পিওর এর নাউন হচ্ছে পিওরিটি, ঠিক আছে। আচ্ছা এভাবে ওয়েস্টের নাউন হচ্ছে ওয়েস্টেজ, স্টুপিডের নাউন হচ্ছে স্টুপিডিটি, পারা যাবে। গ্র্যান্ডের নাউন হচ্ছে গ্র্যান্ডিওর, মহিমা, গ্র্যান্ডিওর। ভেরিয়ের নাউন হচ্ছে ভেরিয়েশন বা ভেরিটি। বিউটিফুল, বিউটি, ব্রিফ, ব্রেভিটি। আচ্ছা এগুলো খুব সহজ আছে, পারবে তোমার। মাস্টার, মাস্টারি, বা আমরা বলি না মাস্টারি করে, ঠিক সেরকমই। ডু হচ্ছে দেখো ডিড এবং ডুয়ার, চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই তো। আচ্ছা ডিফারের নাউন হচ্ছে ডিফারমেন্ট এবং অ্যাসিওর হচ্ছে অ্যাসিওরেন্স, ঠিক আছে। দেখি তো আরও সামনে আগায়া, এইবার আসো আবারও পোস্টমার্টম। শব্দ নিয়ে যত বেশি তুমি খেলতে পারবে, আর এটা আমি একটু বলে নেই, যেমন ডাউন শব্দটাকে আমরা অনেকগুলো পার্টস অফ স্পিচে রূপান্তর করেছি, ঠিক এভাবে ওয়েলকেও অনেকগুলো শব্দে আমরা রূপান্তর করব। আর এটা তোমাকে যেটা শেখাবে, ইংলিশ পড়ে বাংলা অর্থ বুঝতে শেখাবে। ডেইলি স্টার পড়লে বুঝতে পারবে, ঠিক যখন কোশ্চেন আসবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, কোশ্চেন পড়লেই তোমরা খুব ইজিলি বুঝতে পারবে যদি শব্দে কোনটা পার্টস অফ স্পিচে আছে, কোন পার্টস অফ স্পিচে আছে, এটাকে অ্যাডজেক্টিভ না এটা ভার্ব না অ্যাডভার্ব, এটা ধরতে পারলে তুমি ইজিলি এর বাংলা অর্থ বুঝতে পারবে এবং প্রশ্ন উত্তরটাও খুঁজে বের করতে পারবা। আসলে তো ওয়েল নিয়ে আবার একটু প্র্যাকটিসটা বুঝে নিই। হি ইজ ওয়েল, সে ভালো, এখানে ভালো কে? হি, তাই না। নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝালে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ, তাই না। তারপর দেখো হি ডিড ওয়েল, সে ভালোভাবে করেছিল। দেখো এই ভার্বকে মডিফাই করেছে ওয়েল, এখন সে অ্যাডভার্ব। এই 1 আর 3 ভেতর পার্থক্য হচ্ছে ইজ হচ্ছে বি ভার্ব, ডিড হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের পরে ওয়েল ব্যবহার কারণে অ্যাডভার্ব, আর বি ভার্বের পরে হয়েছে অ্যাডজেক্টিভ। আর হি ইজ আ ওয়েল, আর্টিকেলের পরে আসছে নাউন, তাই না। এই জায়গাটা ব্যতিক্রম, দেখো আর্টিকেলের পরে একটা ওয়েল ব্যবহার হয়েছে, নাউন হয়ে গেছে। ঠিক এভাবে তুমি যদি বলো যে হি ইজ আ জিনিয়াস, হি ইজ আ জিনিয়াস, এ নাউন, কোনো কথা ছাড়া নাউন, কারণ আর্টিকেলের পরে এসছে তাই। হি ইজ ওয়েল নোন, সে সুপরিচিত। এবার দেখো নোন হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ কোনো শব্দ শাশুদের তো খুঁজে পাও, যেমন পলিউটেড ওয়াটার, পলিউটেড ওয়াটার, দূষিত পানি, তাই না, দূষিত পানি, দূষিত পানি, এখানে তো অ্যাডজেক্টিভের কাজ করেছে। কিন্তু তুমি যদি এই শব্দটাকে এভাবে লেখো, হি পলিউটেড ওয়াটার, সে পানি দূষণ করেছিল, তখন সে ভার্ব।
জাস্ট এটা চেঞ্জ। আমরা তখন পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ, যে দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন পলিউটেড অ্যাডজেক্টিভ বুঝতে পারছি মিনিংয়ের কারণে। আর হি পলিউটেড ওয়াটার, সে পানি দূষণ করেছিল, ভার্ব। আমরা মিনিং চেঞ্জ করলে বুঝতে পারি। ঠিক দেখো, হি ইজ নোন, সে পরিচিত, অ্যাডজেক্টিভ। আমি যদি বলতাম হি হ্যাজ নোন, সে চিনেছে, তখন ভার্ব। হি হ্যাজ নোন মি, সে আমাকে চিনেছে, নোন ভার্ব। আর হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত, তখন অ্যাডজেক্টিভ। এখন দেখো এই নোন শব্দটাকে যে মডিফাই করলো ওয়েল, তো বলছে সে পরিচিতই না, সে সুপরিচিত। অ্যাডজেক্টিভের কাজ অনেকটা ফেয়ার অ্যান্ড লাভলির মতো, মানে সুন্দরীকে আরও সুন্দরী করে দেয়। বলছে সে পরিচিত শুধু না, সে সুপরিচিত। সে হ্যান্ডসাম শুধু না, খুব হ্যান্ডসাম। এই খুব কিন্তু অ্যাডভার্ব। ঠিক এইভাবেই সুপরিচিত অ্যাডভার্বের কাজ করেছে। হি অ্যাপ্লাইড ওয়েল পলিসি, তিনি সুনীতি অ্যাপ্লাই করেছিলেন, এটা অ্যাডজেক্টিভ। হি লিভস ইন ওয়েল, তিনি কুয়ায় বাস করেন। দেখো ইন আছে এখানে, প্রেপোজিশনের পরে কি বসে, নাউন। আর ওয়েল মানে কুয়া। ওয়েল মানে সবসময় ভালো তা না, ওয়েল মানে কুয়া, হ্যাঁ, গভীর নলকূপ আমরা বলি যে টিউব ওয়েল, ঠিক আছে। হি মাস্ট ওয়েল ইন দ্য এক্সাম, তিনি পরীক্ষা অবশ্যই ভালো করবে। এ দেখো অক্সিলারি পরে ব্যবহার হয়েছে, ভালো করা বোঝাচ্ছে এর বাংলা অর্থ ভার্ব। ওয়েল হি ইজ ডুইং ওয়েল, আমি আর বলবো না এই ওয়েলটা কি হবে, কমা আছে, এইটা তোমাদের জন্য ধাঁধা। কমা থাকলে কোনো শব্দের পরে তখন সে কি হয় বলবো, আচ্ছা বলবো না, ঠিক আছে, আচ্ছা বলে দিলাম, ইন্টারজেকশন। এরপর তো দ্য ওয়েল ওয়াজ ওয়ার ভেরি ডিপ, কুয়াটি খুব গভীর ছিল। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে, ওয়াজ হবে, কারণ এ ওয়েল দ্বারা কুয়া বুঝিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখো দ্য ওয়েল ওয়াজ ওয়ার সিলেক্টেড ফর দ্য পোস্ট, এটা তোমরা একটু আমাকে সঠিক উত্তর দাও, যেখানে কি তুমি ওয়াজ দিবা না ওয়ার দিবা, বলো তো। আগে তো কি দিয়েছো, আগে দিয়েছো তুমি ওয়েল ওয়াজ ভেরি ডিপ, কুয়াটি খুব গভীর ছিল। কিন্তু এখন গিয়ে তুমি কি দিচ্ছ, দ্য ওয়েল ওয়াজ ওয়ার সিলেক্টেড ফর দ্য পোস্ট। বাংলা অর্থ না বুঝলে অনেক জায়গায় প্রবলেমে পড়ার সম্ভাবনা থাকে। এ জায়গায় এর মানে হচ্ছে ভালোদেরকে এই পোস্টের জন্য সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ চাকরির পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে ভালো যারা ছিল তাদেরকে সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ দেখো গুড মানে হচ্ছে ভালো, কিন্তু তুমি যদি বলো দ্য গুড, তখন বাংলা অর্থে ভালোরা। দ্য গুড আর রেসপেক্টেড, ভালোদেরকে সম্মান করা হয়। দ্য অনেস্ট আর রেসপেক্টেড, সৎরা সম্মানিত হয়, ঠিক আছে। দ্য পুয়ার আর ডিপ্রাইভড অফ হিউম্যান রাইটস, গরিবেরা হিউম্যান রাইটস বঞ্চিত, তাই না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, বড় লোকরা সবসময় সুখী না। দেখো এটা নিয়ম হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউনে পরিণত হয়, ঠিক আছে, খুব সহজ নিয়ম। আচ্ছা উত্তর সবগুলো দিয়ে দিয়েছি, যে কোনটা রাইট হবে এটা একবার দেখে নিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। পর আরেকটু যায়, গুড একটা শব্দ, এটা তোমরা করবা, এটা আমি আর করে দিব না, কারণ আমরা ওয়েল করেছি, ডাউন করেছি। ঠিক ওয়েল আর গুডের ভিতরে খুব বেশি পার্থক্য নেই। হি ইজ গুড অ্যাডজেক্টিভ, হি ইজ আ গুড নাউন, হি ডিড গুড অ্যাডভার্ব। আমি বলবো না, তোমাদের করতে হবে, এবার এটা তোমাদের কাজ, করলে বুঝতে পারবা। আচ্ছা দেখো ট্রাই ইয়োর বেস্ট, ভাবা যায় ট্রাই ইয়োর বেস্ট, এখানে নাউন, কারণ হচ্ছে ইয়োরের পরে এসছে, ইয়োর হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্রাই ইয়োর বেস্ট পলিসি, তখন আবার অ্যাডজেক্টিভ, কারণ পলিসি আছে। উই হ্যাভ সাম গুডস, আমাদের কিছু মালামাল আছে, কিন্তু নাউন, এখানে আবার অন্য কিছু ভেবো না, ঠিক আছে। আচ্ছা পরে যাই দেখি, বাট শব্দটা কত ধরনের শব্দে পরিণত হয়, কত ধরনের পার্শ্ব পিছে যেতে পারে বাট। আচ্ছা দেখো ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট অর ফলস, এখানে এই রাইট শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করেছে সে অ্যাডভার্ব। প্রেপোজিশন নান বাট, এই দেখো এই বাট দ্বারা এক্সেপ্ট বুঝিয়েছে প্রেপোজিশন। উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, দুটি সেন্টেন্সকে কানেক্ট করেছে কনজাংশন। রিলেটিভ প্রোনাউন, দ্যার ইজ নো আন, এমন কেউ নেই, বাট লাইকস হিম, এই এটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছে, এর মানে হচ্ছে যে, এবং যে প্রোনাউন কানেক্ট করে দেয় সে রিলেটিভ প্রোনাউন হয়। আচ্ছা বাট মি নো বার্ডস, আমাকে কিন্তু কিন্তু করো না, এই বাট হচ্ছে ভার্ব, ভাবা যায়। আর এই বার্ডস মানে অনেকগুলো বার্ড, তাই নাউন, বলছে আমাকে কিন্তু কিন্তু করো না, ওই যে একাধিক বাট ব্যবহার হয়েছে, বাট মি নো বার্ডস।
ইউর বার্ড চাইল্ড, তুমি শিশুই, আমরা বলেছিলাম শিশু হচ্ছে নাউন, আর নাউনকে যখন মডিফিকেশন করেছে সে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ইউর বার্ড আ চাইল্ড, কীভাবে দেখো, চাইল্ড হচ্ছে নাউন, এটাকে এ মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ চাইল্ড যদি নাউন হয় এ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সেই জায়গায় বার্ড এখানে অ্যাডভার্ব। নিয়ম অনুসারে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। হি লস্ট হিজ অল ইন এ হারি, সে তার সব হারিয়ে ফেলেছে, হিজের পরে আসছে তাই নাউন। অস্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলে তাই এটা প্রোনাউন। অল মেন আর নট অনেস্ট, ম্যান একটা নাউন, নাউনের সংখ্যা বোঝাইছে সব মানুষ, অ্যাডজেক্টিভ। হি ওয়াজ অল অ্যালোন অ্যাট দ্যাট টাইম, সে সময় সম্পূর্ণ একা ছিল, এ অল মানে সম্পূর্ণ, কমপ্লিটলি, তাই এটা অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাবাভ দেখো, আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, প্রেপোজিশনের পরে আসছে নাউন। রিড দ্য অ্যাবাভ সেন্টেন্স, উপরোক্ত সেন্টেন্স পড়ো, সেন্টেন্সের অবস্থান বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক দেখো, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, স্বর্গ উপরে, স্বর্গ কোথায়, ওই যে কোথায় প্রশ্ন উত্তর পাইলে অ্যাডভার্ব। দ্য মোরাল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল, অবজেক্ট আছে, প্রেপোজিশন, বেশি ব্যাখ্যা করতে হবে না, এখন বুঝে ফেলবা। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, এই দ্যাট এখানে নাউন, ভাবা যায়। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ, এই দেখো নয়েজ হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। দিস দ্য সিন দ্যাট মেন ডু আফটার, এখানেও এটা প্রোনাউন, বা এটাকে তোমরা কনজাংশনও পড়তে পারো। হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে সাকসিড, দুটি সেন্টেন্সকে কানেক্ট করেছে কনজাংশন, আর এটা রিলেটিভ প্রোনাউন দাও। তাহলে শব্দ আমরা এখন বুঝতে পারছি যে অবস্থানের কারণে, পজিশনের কারণে পার্টসাপিক চেঞ্জ হয়ে যায়, এবং খুবই কমন যেগুলো আমরা গুড, বাট, অ্যান্ড, অর যেটাগুলো জানতাম, এখন দেখো ব্যবহারের ফলে এক এক ধরনের পার্টসাপিক হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারলে তুমি সারা জীবনের জন্য ইংলিশটা বুঝে ফেলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সামনের দিকে আরেকটু আগায়। ইন দেখো, প্লিজ কাম ইন, এখানে অ্যাডভার্ব। প্লিজ কাম ইন দ্য রুম, প্রেপোজিশন, অবজেক্ট আছে। প্লিজ কাম ইন সুন, অ্যাডভার্ব। প্লিজ ইন সুন, ভার্ব। এই ইন মানে ভেতরে ঢোকা, বলছে দ্রুত ভেতরে ঢোকো। ইন ও আপ প্লিজ, কম বিশ্ববোধক চিহ্ন আছে, এটাও কমা আছে, ইন্টারজেকশন। ইন ইজ ইউজড, এখানে নাউন। ইন ইজ হি ইজ অ্যান ইনএক্সপেরিয়েন্সড পারসন, এটা প্রেফিক্স, ইনএক্সপেরিয়েন্সড পারসন প্রেফিক্স হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। আচ্ছা, ইন্টারচেঞ্জ করছে দেখো কিভাবে, যে একটা শব্দ, একটা পার্টসাপিচ বা একটা ভার্ব চেঞ্জ করে দেখো কতগুলো পার্টসাপিচে পরিণত করা যায়, খেয়াল করছো? দেখো বলছে ভার্ব ইকুয়াল টু 5 নাউন্স, একটা ভার্ব থেকে 5টা নাউন তৈরি করা সম্ভব, এবং যখন তখন যে কোনো মুহূর্তেটা হবে। ঠিক আছে, তো যে কোনো ভার্ব থেকে হবে। তো প্রোটেক্ট একটা শব্দ, এই ভার্বটাকে নিয়ে আমরা চেঞ্জ করেছি, যে সেটা কনক্রিট নাউনও হয়, অ্যাবস্ট্রাক্টও হয়, জিরান্ড হয়, ইনফিনিটিভ নিজেও নাউন হয়, ভার্ব নিজেও মাঝে সাথে নাউনের কাজ করে। সেটা দেখো প্রোটেক্ট কি হবে, প্রোটেক্টর, তাই না? প্রোটেক্টর কনক্রিট নাউন। ঠিক প্রোটেকশন, এগুলো ব্যবহার করলে। আর জিরান্ড প্রোটেক্টিং, আমরা যখন বলি যে রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস, জিরান্ড। আর জিরান্ড পার্টিসিপল না আলাদা ক্লাস হবে, এটা বুঝতে হবে। হ্যাঁ, জিরান্ড পার্টিসিপল আমাদের ডিস্টার্ব করে। ঠিক দেখো, ঠিক প্রোটেক্ট দিয়ে, প্রোটেক্টর, প্রোটেকশন, প্রোটেক্টিং, টু প্রোটেক্ট, প্রোটেক্ট। প্রোটেক্ট কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। কিভাবে ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে খেয়াল করে দেখো। প্রোটেক্ট ইজ আ ভার্ব, তখন প্রোটেক্ট নাউন। ঠিক আমরা যদি বলি অ্যান্ড ইজ আ কনজাংশন, তখন অ্যান্ড নাউন। আমরা যদি বলি ডু ইজ এ ভার্ব, কোনো কথা ছাড়া ডু নাউন, কারণ সাবজেক্টের জায়গায় বসছে। চেঞ্জ করছে দেখো, চেঞ্জ শব্দটাকে কত চেঞ্জ করা যায়। চেঞ্জ যখন অ্যাডজেক্টিভ হয়, যখন অ্যাডভার্ব হয়, নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়। এই থিওরি অনুসারে যদি তোমরা শব্দ চেঞ্জ করা শেখো, তাহলে তোমাদের অনেক শব্দ মিনিং করা, বা বিশেষ করে ভোক্যাবস বা পার্টসাপিচে যে মানে তোমাদের যে ভোকাবুলারি অংশ থেকে প্রশ্ন আসে, সেটা তোমরা ইজিলি পারবে। শেষ করবো আজকে তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করে দেখো, চেঞ্জকে কি করেছে, চেঞ্জেবল। ঠিক এই নিয়ম অনুসারে যদি তুমি বলো লার্ন, কি হবে, লার্নেবল। প্লে কি হবে, প্লেয়েবল। ইট কি হবে, ইটেবল। ফিট কি হবে, ফিডেবল। তো প্লেয়েবল, লার্নেবল, ইটেবল, গোয়েবল, কামেবল, যায়েবল, ধরিয়েবল, মারিয়েবল, হ্যাঁ সব হবে এইভাবে। ঠিক দেখো, চেঞ্জিস্ট পরিবর্তনবাদী, চেঞ্জলেস, চেঞ্জফুল, চেঞ্জেবলি, চেঞ্জলেসলি,
শব্দের পরিবর্তন, সাফিক্স প্রেফিক্সের ব্যবহারটা এখানে কিন্তু কমনলি ব্যবহার হচ্ছেই। আচ্ছা, ডাউন আমরা প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ, এটা তো পারবই। ওয়েলও প্র্যাকটিস করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে, এ যাবৎকাল আমি যে বিষয়গুলো তোমাদেরকে শেখালাম, তোমাদের কাজ হচ্ছে আমি এখন প্র্যাকটিস শিট দেব। সেই প্র্যাকটিস শিট নিয়ে তোমাদেরকে খুব দ্রুতই প্র্যাকটিস করতে হবে এবং বিশেষ করে এটা বুঝে নিতে হবে যে কোন ধরনের প্রশ্ন আসে আর আমাদের কীভাবে পারতে হবে। এখন থেকে নিয়মিত আমল, দিনের ভেতর 10-15 মিনিট ডেইলি স্টার পড়ো। এটা তোমাকে সাধারণ জ্ঞানও ডেভেলপ করবে, একটু মাইন্ড ফ্রেশ করাবে, জানবে এবং পড়ার অভ্যস্ততা তৈরি হবে, যেটা পড়ে পড়ে তুমি বুঝতে পারবে। ঠিক আছে? এর পাশাপাশি আমি যে ম্যাটেরিয়ালস দিব সেগুলো পড়বে এবং অবশ্যই ব্যতিক্রম নিয়মগুলো মনে রাখবে। আর কোনোভাবেই প্রচুর রুলস পড়ার দরকার নাই। পড়তে হবে কি? পড়ার বিষয় হবে জাস্ট কোয়েশ্চেন সলভ করা। আমি বলেছি 25 মার্কসের প্রশ্ন, এখানে 10 মার্কস রিটেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রিটেন নিয়ে ভাবারই দরকার নেই, কারণ ওখানে খুব সিম্পল বিষয় দিবে, যেটা না পারার কোনো বিষয় না। গ্রামার ঠিক রেখে লিখলে হবে। আর 15 মার্কসের যে এমসিকিউ, সেখানে গ্রামার থেকে থাকবে 5-7টা প্রশ্ন, মেমোরি অংশ অর্থাৎ প্রেপোজিশন, স্পেলিং, ফ্রেসিডিয়াম এগুলো থাকবে এবং কম্প্রেনশন নাও থাকতে পারে। এবার গড়ে মিলে 15 মার্কস তোমার এই গ্রামেটিক্যাল অংশ থেকে দিয়ে দেবে। সো পার্টস অফ স্পিচ থেকে আজকে এ পর্যন্ত রাখছি এবং তোমাদের ডিসকাশন গ্রুপে তোমরা যখন পড়তে যাবা, কম্পিটিটিভ এক্সাম থেকে পড়ো বা আমি যে ম্যাট্রিক্স দেবো যেখান থেকে পড়ো, তোমাদের কাছে যে বইটাই আছে না কেন, কোশ্চেন সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেমসে পড়ো, নিশ্চয়ই তোমরা আমাকে ডিসকাশন গ্রুপে জানিয়ে দিবে এবং আমরা চেষ্টা করব তোমাদের সঠিক উত্তর দেওয়ার। তোমরা এই সময়টা যেটা চেষ্টা করবে, হতাশ না হওয়া, বেশি বেশি আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া খুব জরুরি, বাবা মার কাছে দোয়া চাওয়া এবং নিজের স্বাস্থ্যটাও ঠিক রাখা। তোমরা নিশ্চয় অনেক লাকি ব্যাচ, এটা কি জানো? কেন? আমি তো দীর্ঘ 10-12 বছর ক্লাস নিচ্ছি। ফার্ম গেটে যখন ক্লাস নিতে যেতাম, তো ফার্ম গেটে খেয়াল করতাম অভিভাবকরা এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, উত্তরায় বাসা, ফার্ম গেটে আসতে 2 ঘন্টা, যাইতে 2 ঘন্টা, 4 ঘন্টা, দাঁড়িয়ে থাকতো আর 2 ঘন্টা, 6 ঘন্টা, ক্লাস করতো আর 2 ঘন্টা, 8 ঘন্টা। দিনের ভেতরকার টাইম তো সব কোচিংয়েই শেষ। তোমরা অনেক লাকি, খরচ কম, রেকর্ডেড ক্লাস, রিপিটেড দেখতে পাও, তারপর বেস্ট ক্লাস। কারণ কি জানো, অনলাইনে না কোয়ালিটি ফল করার সুযোগ হয় না, আর এসিএস কোয়ালিটি ছাড়া কোনোভাবেই কোনো টিচারকে আনে না। ঠিক আছে? তো ভাইয়া তোমাদের সাথে থাকতে পেরে, তোমাদের ভার্সিটি ব্যাসে ক্লাস নিতে পেরে আমি নিশ্চয়ই অনেক বেশি ভাগ্যবান, যা আমি নর্মাল আর্টসে পড়া, হ্যাঁ আর্টসে পড়ে সায়েন্সের মেধাবী ছাত্রদেরকে আমি পড়াচ্ছি। ইটস রিয়েলি এ গ্রেট অনার ফর মি। হোপফুলি দিস উইল বি এ গ্রেট জার্নি ইনশাল্লাহ। জাস্ট ডু প্রে ফর মি। আই এম গোয়িং টু উমরা। আমি আগামীকালকে উমরায় চলে যাচ্ছি। তোমরা তো পরে দেখবা ভিডিওটা, হয়তো যখন দেখবা তখন আমি উমরায় থাকবো। আমি উমরায় গিয়ে এসিএস এর এই প্রাইভেট ব্যাচের জন্যে, তোমাদের ভার্সিটি ব্যাচের জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো হতাশ হয়েও না, যে ম্যাট্রিক্সগুলো দিব এগুলো পড়বা, ক্লাস লেকচারগুলো ভালো করে দেখবা এবং প্লিজ বেশি গুরু ধরবা না। তোমাদের প্রশ্ন মাঝে সাঝে দেখি অমুক জায়গায় পড়ি, তমুক জায়গায়, এত দরকার নাই। বেস্টটাই দিবা। তুমি জানো অফলাইন কোচিংয়ে ইংলিশের উপর 3-4টা লেকচার দেওয়া হয়, সেখানে আমরা 12টা লেকচার তোমাদেরকে দিব। সো ভয় পাওয়ার কিছু নেই। কোন কোন লেকচার তোমাদেরকে দেওয়া হবে আমি লেকচার শিডিউলটা পাঠিয়ে দিচ্ছি এবং আমি বিশেষ করে তোমাদের যে সিলেবাসটা তৈরি করেছি, সিলেবাসটা একটু স্টাডি করবা। হ্যাঁ, কিভাবে তোমাদেরকে পড়ানো হবে, প্র্যাকটিস শিট দিব, সেটা পড়বা। সো ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর অবারিত রহমত তোমাদের উপর নাজিল হোক, সে দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক কেয়ার।